বয়স বাড়লেই বুড়ো, অর্থাৎ বয়স বাড়লে কি বুড়ো নাকি নয়? কারণ আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনেকটা বয়স হয়ে গেছে সংখ্যার হিসেবে, কিন্তু তারা সমানভাবে প্রোডাক্টিভ, সমানভাবে আমাদের সমৃদ্ধ করে চলেছেন। এখন আলোচনা করার জন্য প্রথমে আমি ডেকে নিচ্ছি শ্রীমতী রীনা গুহ। তিনি নিজেই অশীতিপর সমাজকর্মী শ্রীমতী রীনা গুহ, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রাবন্ধিক শ্রীমতী কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, তাকে অনুরোধ করছি মঞ্চে আসতে। সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী, তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়, মনোরোগ বিশেষজ্ঞ, তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এবং সঞ্চালনা ও সংযোগের জন্য আসতে অনুরোধ করছি শ্রীমতী রত্না মিত্রকে। তিনি সংস্কৃতিকর্মী এবং প্রাবন্ধিক। শ্রীমতী রত্না মিত্র। এই মুহূর্তে আমরা মঞ্চে যারা বসে আছি তাদের সম্পর্কে আপনারা জেনে গেছেন, তারা কে কি বলার অপেক্ষা রাখে না, সকলেই পরিচিত। তবে একটা বিষয়, যে বয়স হলেই বুড়ো, এই আশ্চর্যবোধক চিহ্নটির মাধ্যমে একটা দুয়ার খুলে দেওয়া হয়েছে যে বয়স হলেই বুড়ো না বুড়ো নয়, এই বক্তব্য, এই সিদ্ধান্ত বা এই ভাবনায় আলোকপাত করবেন যারা আছেন আজকে বক্তা। শুরু করি রীনাদিকে দিয়ে, শ্রীমতী রীনা গুহ। রীনাদি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। পুরনো কাগজ ঘাঁটতে ঘাঁটতে একটা অনেক দিনের পুরনো লেখা খুঁজে পেলাম, কবিতা। সেই কবিতাটা দিয়েই আমি শুরু করছি। আমি আর আমার বয়স আবার বসেছি মুখোমুখি, মাঝে দুটি চায়ের কাপ, মুখোমুখি চুপচাপ, কথা যেন কারো নেই বলবার। বয়স বলল, নিয়ে একটু কেশে, এবার যে হবে বদল। বদল কিসের? বদলাবে জীবনের ধারাটি তোমার। চুলে ধরবে সাদা ছোপ, মুখে পড়বে বলি রেখা, হাঁটুতে বাত, নুয়ে যাবে পিঠ। সঙ্গে নিয়ে এসেছি এবার ওষুধপত্রের লিস্ট, শৌখিন লাঠি, টুপি, কান মাথা ঢাকবার। ধন্যবাদ, কিন্তু এখনই লাগবে কি এসব আমার? লাগবে লাগবে, বয়স চলেছে বলে হয়েছ যে বুড়ো, ভুললে কি চলে? মনেই বা করি কেন? আমি বলি, এখনও তো দিব্যি লাঠি ছাড়া চলি। গান গাই, নিই বুক ভরা শ্বাস, করব কত কিছু, আছে অভিলাষ। বয়সের সঙ্গে তর্জা করে বুড়ো হওয়া না হয় মুলতুবি রাখলাম, কিন্তু প্রশ্ন যে রয়েই গেল। বয়স তো বাড়বেই প্রকৃতির নিয়মে, তার সঙ্গে বুড়ো কি হতেই হবে? বুড়ো বললেই কেমন যেন নুব্জ দেহ, নত শির, ভগ্ন কণ্ঠ, শ্রুতি বধির এমন একটা ছবি চোখে ভাসে। কিন্তু এই ছবি তো রুগ্নতার। বার্ধক্য মানে কি রোগ ভোগ? বোধ হয় না। বার্ধক্য মানে বুড়ো হওয়া, মানে মনে হয় হতাশা, একাকিত্ব, জীবনে আগ্রহ হারিয়ে ফেলা। শরীরের সুস্থতা নিশ্চয়ই খুব দরকার। সব বয়সেই শরীরের লয় ক্ষয় স্বাভাবিক। এটাই প্রকৃতির নিয়ম, যার নির্দেশে নাকি বয়স শাসন চালায়। প্রকৃতির নিয়মে বা দুর্ঘটনার ফলে শারীরিক ক্ষয়ক্ষতি, তাও অতিক্রম করা যায় আজকাল চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে। কিন্তু মন, সে তো শরীরের ওপরে চিরতরুণ, চিরসবুজ। সে তো 24-25 বছরের তারুণ্যে ভাসছে, আর সঙ্গে যোগ হয়েছে বয়সের অভিজ্ঞতা। মন যদি আনন্দের সঙ্গে অপরকে সাহায্য করবার জন্য কাজ করতে পারে, তবে তাকে বুড়ো বলে কার সাধ্যে?
এই প্রসঙ্গে আমি একটি বিদেশিনী গায়িকার গানের কথা শোনাচ্ছি আপনাদের। I know a lot of people who are comfortably retired. You have no ties of any kind and work is no longer required. And so you have sitting around in idleness. And each day becomes a bore. এই ধরনের একঘেয়েমি থেকেই আসবে উদাসীনতা, বিষণ্ণতা ও হতাশা। তারপরে গায়িকা বলছেন, why? You be in the business of staying young. Make staying young your career. Don't sit around and sigh and let the world pass you by. But get with it, stay with it as long as you are in it. এমনভাবে চলতে পারলে বোধহয় বুড়ো হওয়া থেকে বুড়ো হয়ে বেঁচে থাকা আটকানো যেতে পারে। যতদিন বাঁচব চারপাশের জগৎকে নিয়ে আনন্দের সঙ্গে বাঁচব। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে, তিনি বলছেন, অতীতের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমানকে গ্রহণ করে ভবিষ্যতের স্বপ্ন দেখা মানেই জীবন। পরিশেষে একটা কথা না বলে পারছি না, ডিফারেন্টলি এবল চিলড্রেন মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকেরা সর্বদা উদ্বেগে থাকেন তাদের অবর্তমানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভেবে। তাদের উদ্বেগ দূর করবার জন্য ৮০-৯০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে যখন কেউ পরিকল্পনা করে সেই মতন কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন, তাদেরও কি বুড়ো বলা যায়? এই যে কেউ, এই কেউয়ের মধ্যে একজন অন্যতম রীনাদি। রীনাদি এই কাজটি করছেন। রীনাদির বলায় অনেকগুলো পথ খুলে দিলেন রীনাদি। আমরা আসি একটু অন্য জগতে, একটু মনোজগতের কথায় আসি। ডক্টর অমিত চক্রবর্তী কি বলেন? বয়স হলেই বুড়ো? আমি ওখানে নমস্কার, শোনা যাচ্ছে? নমস্কার। আমাদের আজকে একটা আলোচনার বিষয় ঠিক হয়েছে, সেটা বয়স বাড়লেই বুড়ো কিনা। যদি বলি বয়স বাড়লে বুড়ো নয়, তাহলে তো ঠিক কথা বলা হবে না। বয়স বাড়লে তো সত্যিই বুড়ো হয় লোকে, আর বুড়ো হতে আমাদের ভীষণ ভয়। আমাকে একটু আগে কৃষ্ণ সর্বরী বলছিল যে কী বলবো বলুন তো, এইসব পড়া তৈরি করে বলা, তো ও কতগুলো কাগজে লিখে টিকে নিয়ে এসছে। আমি বললো এগুলো তো পড়তে পারবো না। কেন পড়তে পারবে না? তুমি সামনে বলো, রেখে বলো, কথাগুলো একটা পড়ে গেলে ভাল লাগবে না। কিন্তু আমাদের যেহেতু রীনাদি শুরু করে দিয়েছেন কাগজ পড়ে, সুতরাং আমরা একটু কাগজ দেখবো মাঝে মাঝে, আপনাদের বলে রাখি। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখন দেখবেন সারাক্ষণ হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। সেই মেসেজগুলো নিশ্চয়ই বয়স্ক বুড়োরাই পাঠান সবাইকে। তাতে এই বার্ধক্যকে ভীষণ গ্লোরিফাই করা হয়। এবং তারপরে অবশ্যই আমরা তো জানি যাদের বয়স্ক মানুষকে নিয়ে ঘর করতে হয় কী সমস্যায় অন্যরা ভোগ করেন। দেখা হলেই কেউ বলবেন যে আমার তো একদম রাতে ঘুম হয় না। তারপরে পটির সমস্যা তো একদম মানে এটা অবধারিত যে, এবং আলোচনাটা প্র্যাকটিক্যালি একজন বৃদ্ধ লোকের সঙ্গে গেলে সেই পটি আর ঘুম এর মধ্যেই অনেকটা সীমাবদ্ধ থাকে। এবং সেটা সত্যি দিনের পর দিন যাদের ফেস করতে হয়, যারা এই ধরনের বার্ধক্য যারা রয়েছেন তাদেরকে আর কি ভার, আমাদের সমাজেরও মানুষের সংখ্যা কম নয়। তো তাদের যদি বলি যে বুড়ো হওয়াটা মোটেই ভালো নয়, খারাপ নয়, দারুণ একটা ব্যাপার, সে নিশ্চয়ই খুশি হবে না। কিন্তু আমি সত্যিই বলতে চাই, বোঝাতে চাই যে বার্ধক্য সত্যি খুব কাম্য একটা সময়। মানে বার্ধক্যের অনেক সুবিধের দিক রয়েছে। তো সেইটা বলার জন্য আমি শুরুটা করছি এইভাবে যে বয়স আর সময় এই দুটো জিনিসের উপর আমাদের কোনো জোর নেই। আপনারা ভেবে দেখুন, আর সব কিছুর পৃথিবী জোর আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে বয়স। আপনারা ভেবে দেখুন একটু যে বয়স আর সময় এই দুটো জিনিসের উপর আমাদের কন্ট্রোল নেই, আর সব কিছুর উপর আছে। আপনি ইচ্ছে করলে পলিটিক্স করতে পারেন, আপনি ইচ্ছে করলে আপনার খাবার ধরনটাকে পাল্টে ফেলতে পারেন, আপনি ইচ্ছে করলে ৭৮ বছর বয়সে আপনি জিন্স আর একটা টি শার্ট পরে গগলস নিয়ে অথবা বারমুডা পরে ঘুরে বেড়াতে পারেন। মানে কোনো কাজেই কোনো বাধা নেই। যা পড়তে চান, যা করতে চান, যা খেতে চান খেতেও পারেন, তারপরে যা হবে সেটা পরের কথা। কিন্তু এই যে কোনো কিছু করতে বাধা নেই, শুধু দুটো জিনিসে কোনো কন্ট্রোল নেই,
সেটা হচ্ছে বয়স আর সময়, এই দুটো একদম একদিকেই শুধু যায়। আর যদি আইনস্টাইনের কথা শোনেন তাহলে ওই আলোর গতিবেগে দৌড়তে পারলে পেছনো যায়, মানে বয়সটাকে পিছিয়ে নেওয়া যায়। মানে আপনি এত জোরে ছুটছেন যে আপনি ছুটতে ছুটতে পেছন দিকে যাচ্ছেন, আপনি আস্তে আস্তে শৈশবে পৌঁছে যাচ্ছেন। আমরা মনে মনে সেটা সবাই চাই, কার্যত সেটা হয়ে ওঠে না, আমরা ফিরতে পারি না, এবং বয়সটা এবং সময়টা দুটোই একটা দিকে সামনের অভিমুখে এগিয়ে যায়। তো এইখানে আমরা দেখুন চিন্তা করে ছোটোবেলায়, একেবারে ছোটোবেলা থেকে ভাবুন, আমরা কেউ বড় হতে চাই না। ছোটোবেলায় সবাই আমরা বড় হতে চাই, আমি ভুল বলছি, ছোটোবেলাতে আমাদের বড় হওয়ার প্রবল ইচ্ছে। আপনি একটা 13 বছরের একটা মেয়েকে বলুন তোমার এখন বয়স কত, বলবে এই 14 হবে, কিংবা এই 15 হলো বলে, মানে সে 2 বছর পারলে বাড়িয়ে বলে, তাকে যাতে সমীহ করা হয়, তাকে যাতে বড় বলে মনে করা হয়। আপনি যে কোনো ছেলে মেয়েকে একটা টেস্ট করে দেখুন, বলুন কোন ক্লাসে পড়ো, সে বলবে আমরা নেক্সট ইয়ারে আমি ক্লাস 10 হবে কি 9 হবে। এই বছরটা বলতে চায় না, পরের বছর যেটা হবে। এই যে বাড়িয়ে বলা বয়সটা, এটা একটা বয়স অবধি চলে। তারপরে একসময় কখন যেন আমরা বয়স কমাতে শুরু করি। আপনারা ভেবে দেখুন, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ কেউ 24-25-এ গিয়েই বয়স কমাতে শুরু করে, যার মনে হয় যে আমি যথেষ্ট অ্যাটেনশন পাচ্ছি না, 20-তে চলে গেলে ভালো। কারো কারো আরেকটু বেশি বয়সে, আমরা ইউজুয়ালি সবচেয়ে বেশি হয় মধ্য বয়সে, মানে যখন বয়সটাকে কমালে লোকে ধরতে পারবে না। আমার বয়স 40, আমি যদি বলি আমার এই 32 পেরিয়ে আমি 33-এ পড়েছি, তাহলে মোটামুটি ম্যানেজ করা যাবে, যেটা আবার একটা বয়সের পরে করা যায় না। 50-এ গিয়ে যদি বলি আমার এই 28 হলো, সেটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট হয়, সেটা লোকে করে না। কিন্তু একটা বয়সের পর হঠাৎ করেই যেন আমরা সবাই না হলে কেউ কেউ বা অনেকেই আমরা একটু বয়সটা কমাতে শুরু করি। কেন কমাতে শুরু করি? কারণ তখন আমাদের মনে হয় বয়স বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাওয়া মানেই বুড়ো হয়ে যাওয়া। আমরা কেউ বুড়ো হতে চাই না। আমরা ছোটোবেলায় বড় হতে চাই, কিন্তু বুড়ো কেউ হতে চায় না, বড় হয়ে কিন্তু আর বুড়ো হতে চাই না। এবং সেই কারণটা কিন্তু আসলে খুব স্পষ্ট, মানে আমরা কেন বুড়ো হতে চাই না। বুড়ো হয়ে গেলে আমাদের ইম্পর্টেন্স কমে যায়, আমাদের কোনো গুরুত্ব থাকে না সংসারে, সবাই কিরকম এক্সট্রা বলে মনে করে। সবাই মানে আমার গিন্নি আমাকে যতটা সমীহ করতো, তার মুখঝামটা অনেক গুণ বেড়ে যায়। আর আমি যেখানেই যাই সেখানে যে কৈশোরে যে সমস্যাটা হয়, তা তুই ছোটদের না তুই বড়দের, তোকে বড় বলেও মানছি না, ছোট বলেও মানছি না, মাঝখানে পড়িয়ে তারা ভীষণ, এই তো যে কোনো সবাই জানেন এটা, এই কৈশোরে যে সমস্যাটা ছেলেমেয়েরা ভোগ করে, তুই বড়দের মতো কথা বলিস না, আবার এখনও ছোট হয়ে আছো, মানে এই যে জিনিসটা, সেটা আবার এই বুড়ো হলে, মানে এই আমি যদি বুড়ো হওয়াটাকে অবসর নেওয়া বলি, তো আমি একটা স্ট্যান্ডার্ড সেটা আমাদের একটা মাথায় আসতে পারে যে আমাদের এই মোটামুটি 60 বছর, মানে 58 থেকে 62 যে যেরকম সময় অবসর নেন, অবসর নেওয়া মানে অফিসিয়ালি বুড়ো হওয়া। তো এই বুড়ো হওয়ার মানে হচ্ছে আমার প্রতিপত্তি কমে যাবে, আমার গুরুত্ব কমে যাবে, আমাকে বাইরে বেরিয়ে আমি যেতাম, আমার ক্যাম্পাসে ওই কমপ্লেক্সে দারোয়ানটা সেলাম করতো, সে আর করবে না, সে বুঝে গেছে আর অফিস যাচ্ছে না। আর দোকানদাররাও বুঝবে অবসরপ্রাপ্ত লোক, তাকে বলবে আপনি যান তো, এখানে হবে না, আপনি পারবেন না এটা নিতে, মানে এই মাছটা আপনার জন্যে নয়। আর প্রতি পদে ব্যাপারটা হবে। এবং আরও অসুবিধে হয় যে আমি একটা জীবন আমি মেনটেন করতাম, এক ধরনের লাইফস্টাইল যেটা, সেটা কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। আগে দিব্যি অফিসের গাড়িতে করে অফিস চলে যেতাম, বা ক্যাব নিতে কোনো অসুবিধা হতো না, এখন অটো চড়তে হয়। তো তাতে গিয়েও আবার একটু অসুবিধার জায়গা হয়, প্রতি পদে মনে হয় আমাকে কেউ সম্মান দিচ্ছে না, আমাকে দাম দিচ্ছে না। আর্থিক অসুবিধা তো হয়ই, মানে কিছুটা তো হয়, মানে যেখানে আমার রোজগারটা সীমিত হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভয় করে যে বার্ধক্য মানেই থমকে যাব আমি। মানে আমার আমি যাচ্ছিলাম, যেতে যেতে এইখানে এসে আমাকে একটা বললো তুমি এবার বৃদ্ধ, মানে আমার স্টপ হয়ে গেল, আমার সামনে আর কিছু নেই। তো এই যে ভাবনাটা, এটা যে আসলে ভুল, সেটা আমাদেরই একজন মানুষ, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, তিনি এখন আর আমাদের মধ্যে নেই, তার নাম এরিক এরিকসন। তিনি অনেক বছর আগে দেখিয়ে গেছেন যে মানুষের না আমাদের একটা ভুল ধারণা আছে যে আমাদের যে মনের বিকাশ, আসলে তো শরীর একটা, এখানে যারা সব ডাক্তাররা আছে তারা জানেন যে একটা সময়ের পর শরীর ডিকে করতে শুরু করে, আমাদের সেটা খুব বেশ মানে 20-22 বছর পরের থেকে আস্তে আস্তে আমাদের সমস্ত সেল কমতে শুরু করে, কিন্তু মনের সেলগুলো কমে না। এটা খুব বড় কথা উনি বলেছিলেন যে শৈশব থেকে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে বিকাশ, যেটাকে আমরা মেন্টাল ডেভেলপমেন্ট বলি, সেটা কখনো বন্ধ হয় না, কখনো স্তব্ধ হয় না।
তো এই প্রথম ধারণাটা ভুল আমাদের, যে একজন বৃদ্ধ মানে তার হতে পারে তার গাড়ির জোর কমে গেছে, সে আর লড়াই করে পারবে না, হ্যাঁ, কিন্তু সে বা ধাক্কা দিলে সে পড়ে যাবে, আর মানে যতটা সে আগে আটকাতে পারতো ততটা পারবে না। তার শরীরে হয়তো একটু রোগ ভোগও বেশি হবেই, এটা কিন্তু বলা যায় না। যে ভোগে সে সব বয়সে ভোগে, তো কিন্তু তার কিছু অসুবিধা হবে, শারীরিক অসুবিধা হবে, বাতের ব্যথা বাড়বে, হাঁটতে চলতে অসুবিধা হবে। তো সেই জিনিসগুলো বাদ দিলে তার কিন্তু বাকি যে সক্রিয়তা, মনের যে সক্রিয়তা, সেটা কিন্তু কমবে না। এইটা একদম নিশ্চিতভাবে প্রমাণ করা হয়েছে, মানে এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই, কেউ এটাকে অপোজ করবেন না যে একজন বয়স্ক বৃদ্ধ তার কিন্তু প্রচুর ক্ষমতা তৈরি হয়। সবচেয়ে বড় ক্ষমতা যেটা, সেটাকে আমরা বলি রেজিলিয়েন্স, মানে ঝড়ঝাপটা আটকানোর ক্ষমতা। এই যে আমার কম বয়সে আমার একটা কেউ খুব কাছের লোক মরে গেল, আমরা একদম ভেঙে পড়ি, একদম উদ্বেল হয়ে যাই, অথবা আমার চাকরিটা চলে গেল, অথবা আমার অনেকগুলো টাকা ওই ফ্রড হলো, আমার টাকাগুলো ব্যাংক থেকে বেরিয়ে গেল। এই জিনিসগুলো একটা বয়সে, ধরা যাক কম বয়সে, মাঝ বয়সে বা আরেকটু বড় বয়সে যেটা হয়, তার থেকে অনেক কম হয় একজন মানুষ যিনি একটা বয়স পেরিয়ে গেছেন, বার্ধক্য আমাদের তথাকথিত বার্ধক্য তাতে পৌঁছেছেন। তার কিন্তু মনে রাখতে হবে, তার এই যে ব্যাপারটা, মানে স্থিতিস্থাপকতা সোজা বাংলায়, তার কিন্তু অনেক বেশি। সেই যদি আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা মৃত্যুর ঘটনা, আমাদের খুব কাছের একজন মারা গেল, সেই ঘটনাটা একজন ধরা যাক 30 বছরের, 40 বছরের, 50 বছরের লোককে যতটা নাড়া দেয়, 70 বছরের বৃদ্ধকেও দেয়, কি 80 বছরের বৃদ্ধকে দেয়, কিন্তু তিনি তার থেকে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, তারপরে কিন্তু তিনি খুব স্বাভাবিক হয়ে যান। আমাদের কিন্তু বহু মানুষ যখন আঘাত পায়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি খুব সহজ, যে আমার মোটামুটি ধরা যাক আমার মধ্য বয়সে আমার বউ চলে গেল, মানে যে কোনো অর্থেই হতে পারে, আমাকে ছেড়ে চলে যেতে পারে, একদম আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে। এই যে চলে গেল, সেই সময় আমি একদম মানে আমি আর সেটাকে সহ্য করতে পারছি না, আমি সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারছি না। সুতরাং আমি কি করলাম, আমি সবচেয়ে সহজ যেটা অধিকাংশ পুরুষই করবে, সেটা হচ্ছে একদম গিয়ে আমার ওই পানশালাগুলো যেখানে যত আছে সেখানে ঘোরাঘুরি শুরু করলাম, বাড়িতে কিনে আনলাম, আমি আমার শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে চিন্তা করলাম না। আমরা একটা অদ্ভুত, আমরা বলে না যে লোকটা বাউন্ডুলে হয়ে গেল, বউ মরে গেল তো লোকটা কিরকম বাউন্ডুলে হয়ে গেল। এই ঘটনাটা কিন্তু বার্ধক্যে হবে না, কষ্ট হবে ডেফিনেটলি। আমাদের সমীক্ষাও বলছে যে যারা খুব বৃদ্ধা একসঙ্গে থাকেন এবং তাদের মধ্যে খুব একটা পারস্পরিক নির্ভরতা যেখানে খুব বেশি, সেখানে একজন চলে গেলে আরেকজন বেশি দিন অপেক্ষা করেন না, তিনিও তার পথ ধরেন খুব তাড়াতাড়ি। কিন্তু ওই যে কষ্টে থাকাটা, ভীষণ কষ্টটা সহ্য করতে না পারা, তার জন্যে নানা রকম খারাপ পথগুলোতে যাওয়া, সেইগুলো নিজেকে শেষ করা, আমরা যেটাকে বলি, যে সবগুলো করে, সেগুলো সাধারণত কিন্তু বয়সে মানুষ করে না। তো আমি ওই এরিক এরিকসনের কথা নিয়ে ভাবছিলাম যে আমাদের বার্ধক্যের তাহলে এই যে ব্যাপারটা, বুড়ো হয়ে যাওয়াটা সত্যিই খুব খারাপ না, কারণ বুড়ো হতে পারলে কতগুলো জিনিস আবার বাড়তিও পাওয়া যায়। যেমন ধরা যাক কোন জিনিসগুলো কমে না, যেটা অনেকের ধারণা কমে যায়, তা কিন্তু কমে না। যেমন কৌতূহলটা কিন্তু বার্ধক্যেও থাকে, পাশের বাড়ির মেয়েটা কার সঙ্গে ভেগে গেছে, এটা নিয়ে আমার যে কোনো বয়সে যে আগ্রহ ছিল, একটা বৃদ্ধারও সেই আগ্রহটা থাকে, এই কৌতূহল থাকে, জানার ইচ্ছেও থাকে। সত্যি বলতে কি, সকালবেলা আজকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, আমি বয়স হয়ে গেছে বলে আমি খুব নিরাসক্ত এরকম মনে করার কোনো কারণ। ইনফ্যাক্ট বয়স্ক লোকেরাই বেশি ওগুলো ঘাটাঘাটি, সারাক্ষণ এবিপি আনন্দ চলছে এবং সেটার মধ্যেই ডুবে রয়েছেন, কারণ এটা জানার ইচ্ছেটাও থাকে প্রচুর প্রবলভাবে। তার সঙ্গে যেটা আমি বললাম, রেজিলিয়েন্স ছাড়া আরও কতগুলো সুবিধের জায়গা থাকে, আমরা সেগুলোতে পরে আসব। কিন্তু এই যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে দুটো জিনিস যেটা সত্যি আমাদের পক্ষে খুব সুবিধের জায়গা বার্ধক্যে, একটা তো বললাম রেজিলিয়েন্স, খুব সত্যি আমার ফিরে আসার, আমার যে কোনো আঘাতকে আটকানোর ক্ষমতা, ঝড়ঝাপটা কাটিয়ে ওঠার ক্ষমতা, এটা খুব বেশি। সেই সঙ্গে আমার অভিজ্ঞতা বাড়ছে, অভিজ্ঞতার তো একটা দাম আছে। লোকের ধারণা বুদ্ধি কমে যায়, সত্যি একটু মাপলে আইকিউ কমেই যায়, এটা ঘটনা। একজন পড়াশুনোর যে বুদ্ধিটা, একাডেমিক ইন্টেলিজেন্স যেটাকে বলে, সেই একাডেমিক ইন্টেলিজেন্সটা আমাদের একটা বয়সের পর কমতে আরম্ভ করে। ইনফ্যাক্ট আমাদের যারা ইন্টেলিজেন্স মাপেন, তারাই 16 বছরটাকেই শেষ বয়স বলে মনে করেন বুদ্ধি, তারপর থেকে এটাকে আর অ্যাডাল্টদের ওই 16 বলেই ধরা হয়, তারপরে একটা সময় গিয়ে 16 থেকেও কমতে শুরু করে। এটা আমরাও দেখেছি। আর সত্যি পড়াশুনো করতে অসুবিধে হয়, জিনিস মনে রাখা যায় না, এইসব সমস্যাগুলো তো হয়। কিন্তু আমরা যেটাকে বলছি বিচার বুদ্ধি,
সোশ্যাল বুদ্ধি, ইমোশনাল বুদ্ধি, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কাকে দেখলে উঠে দাঁড়াতে হবে, কাকে দেখলে কথা না বলে চলে যেতে হবে, এই যে জিনিসগুলো, এই বোঝার ক্ষমতাটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি অভিজ্ঞতা থেকে বুদ্ধি, সেই বুদ্ধির জায়গাটা কিন্তু, বিচার ক্ষমতার জায়গাটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে। সেটা একটা খুব বড় প্লাস পয়েন্ট, এবং যার জন্যে বয়স্ক লোকেরা খুব ঝামেলায় জড়িয়ে পড়ে না। ধরুন বাইরে বেরিয়ে অটোওয়ালাটা আমাকে খারাপ কথা বললো, এটা যদি আমাকে আমার 40 বছরে বলতো আমি তো আরও কম বয়সে বললে তো মারতাম, 40 বছরে বললে চিৎকার করতাম, গালাগালি করতাম, পয়সা না দিয়ে চলে আসতাম। কিন্তু 60 বছর, 65 বছর, 70-এ বলতে না, আমি আচ্ছা বুঝে গেছি, আমাকে ধরে আমি এখানে খাপ খুলে লাভ নেই, আমার সঙ্গে বেশি লোক যাবে না, আমি সরে এলাম, ঝামেলা করলাম না, এই বোধটা, এইটাকে যদি আমি বিচার বুদ্ধি বলি, এই বোধটা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে। তো আমি এই সুবিধের জায়গাগুলো পরে আসছি। আমি একটা অন্য বিষয় বলবো যেটা খুব ইন্টারেস্টিং, সেটাকে আমি যে শুরুতে বলেছিলাম যে বয়সটা আমরা ছোটোবেলায় সবাই বাড়াই, তারপরে এক সময় গিয়ে আর বাড়াই না, চুপ করে যাই, তারপরে কমাতে শুরু করি। এই যে এটাকে বলা হয়, এটা একটা মানে সাইকোলজির একটা টার্ম আছে, এটাকে বলা হয় আমার সাবজেক্টিভ এজ। আমার নর্মাল এজটা হচ্ছে, আমার বয়সটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। আমি কত, সেটা প্রত্যেক বছর 1 বছরে বেড়ে যায়, প্রত্যেক দিন বাড়ছে একটু একটু করে। এবং সত্যি সত্যি একটা বয়সের পর আমাদের জন্মদিন পালন করতে খুব মন খারাপ হয়, এই কাটছি কেক, কিন্তু আমার বয়স তো 1 বছর বেড়েছে। আজ থেকে আর বলতে পারবো না আমি যে আমার বয়স 33, আমাকে বলতে হবে 34। কিন্তু সাবজেক্টিভ এজ যেটা, মানে আমি বলবো মনের বয়স, মনোবয়স যদি বলি আমি, সেইটা কিন্তু সত্যি সত্যি মানে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে আমি আমাকে কিভাবে দেখছি, এই যে আমি আমাকে কিভাবে দেখছি, এইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। যে আমাকে এই যে আমি শুধু বয়স কমিয়ে বলছি এই জন্যে নয় যে আমি বয়স কমালে আমাকে লোকে বেশি অ্যাটেনশন দেয়, আমার নিজেরও মনে হচ্ছে আমার বয়সটা কম। একজন বেশ মাঝবয়সী লোক যখন এক বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে বা এমন অনেক কিছু করছে যেটা অন্য লোক ভাবে কী রে বাবা, এরকম একটা লোক আধবুড়ো, সে বসে বসে বাচ্চাদের মতো এরকম বালখিল্যের মতো ব্যাপারটা করছে, আসলে তার নিজেরও মনে হচ্ছে তার বয়সটা কম। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি, ঘটনাটা খুব ইন্টারেস্টিং। আমি রেডিওতে চাকরি করতাম, আমি করতাম, স্বপ্নময়ও করতো, এই সর্বরীও করতো, আমরা সব রেডিওর একটা কানেকশান আছে। তো আমার মনে আছে আমাদের জামশেদপুর রেডিওতে একটা রেডিও স্টেশন আছে, সেখানে আমাদের একজন সহকর্মী, আমি জানি না তাকে, এর মধ্যে মনে আছে স্বপ্নময়ের, কিন্তু সর্বরী বোধহয় শোনেনি, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তো মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় রিটায়ার করছেন যেদিনকে, সেদিন আমি সেখানে গেছি। রিটায়ারমেন্টের সময় একটা সরকারি অফিসে একটা অনুষ্ঠান হয়, একটু ফেয়ারওয়েল দেওয়া হয়, ছাতা দেওয়া হয়, মিষ্টির বাক্স দেওয়া হয়। তো ছাতা দেওয়া হয়, আগে ঘড়িও দেওয়া হতো, তারপরে মনে হলো লোকে যে ঘড়ি দিয়ে লাভ কি, আর একটা অবসরপ্রাপ্ত লোককে ঘড়ি দিয়ে কি হবে। তো এইরকম একটা অনুষ্ঠানে আমি গেছি, এবং সেখানে তখন খুব ইন্টিমেটলি কথাটা তো চাই সবাই। অ্যাকচুয়ালি এই ধরনের রিটায়ারমেন্ট ফেয়ারওয়েলে সবাই খুব ভালো কথা বলে, সেই লোকটারও শুনতে খুব অবাক লাগে, যেগুলো সত্যিই কি আমি, মানে আমার সম্পর্কে এত ভালো লোকে বলছে। তো সেরকম একটা জায়গাতে আমাদের হচ্ছে সেরকম একটা স্মৃতিচারণ, তার সম্পর্কে বলা হচ্ছে। তো তিনিও খুব বলে উনি, আমার এখনও মনে আছে কথাটা, উনি বললেন যে আমি সবাইকে বলতে চাই আমি ছেলেটা কিন্তু বরাবরই ভালো। তো 60 বছরের একজন বৃদ্ধ, মানে আমাদের কথা হয়তো অবসর মানেই বৃদ্ধ হয়ে গেলেন, তিনি নিজেকে বলছেন ছেলে, এই কথাটা কিন্তু খুব চিন্তা করার ব্যাপার। মানে একজন 60 বছরের কাছে তার নিজের পারসেপশনটা তিনি একটা ছেলে, মানে আমি ধরে নিচ্ছি তার বয়স 15 বছর, 18 বছর, 20 বছর। তাহলে বুড়ো বয়সে গিয়ে নিজেকে ছেলে ভাবা যায়, অনেকে নিজেকে মেয়ে বলে। ইনফ্যাক্ট আমি আপনাদের বলতে পারি, এটা একদম এতদিনে আমার অভিজ্ঞতা, আমার ধারণা হয়েছে যে মানুষ মনে মনে কিন্তু সেই একটা ছোট্ট ছেলে বা একটা ছোট্ট মেয়ে। আমাদের মন আর সেই জায়গাটা আমরা কিন্তু আমাদের ক্ষমতা আছে সেই জায়গায় নিজেদের ট্রান্সপোর্ট করার। মানে আমি চলে গেলাম আমার 40 বছরে, আমি চলে গেলাম আমার 20 বছরে, আমি চলে গেলাম ইভেন 14-15 বছরে, তার নিচে যেতে ভালো লাগে না, কারণ ওই শৈশব আমাদের পছন্দের নয়। তো এই যে চলে যাওয়াটা, তার মানে আমার ভেতরে আমার ওই মনের লোকগুলো সব রয়েছে। মানে আমার মনটা অ্যাকচুয়ালি, যদি কেউ বলে তুমি অ্যাকচুয়ালি মানুষটা কত বয়স, তাহলে আমি এক এক সময় এক এক রকম, আমার কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে হয়, আমি তো কোনো চেঞ্জ হয় না, আমি কী পাল্টালাম, চুলগুলো সাদা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চোখে চশমা, চোখে ছানি পড়েছে, কিন্তু আমার মনটা, বা আমি এখন যা খাই, খেতে খুব কষ্ট, খেতে খুব ইচ্ছে করে, কিন্তু দাঁত নেই, তো খাবো কি দিয়ে, বা দাঁত খেলে সে অর্ধেক জিনিস দাঁতের মধ্যেই থেকে যায়, সেটাও একটা সমস্যার জায়গা। তো এই যে ভাবনাটা, সেটা বাদ দিয়ে আমাদের কিন্তু মনে হয় এই যেন আমার ওই বয়সটাকে দেখতে পাই।
আমি যেন এখনও দেখতে পাচ্ছি যে আমার বউয়ের সঙ্গে প্রথম রাত্রিরে কীভাবে কথা বলেছিলাম, কিংবা আমার যখন প্রথম একটা ছেলেকে ভালো লেগেছিল আমি কিভাবে তাকে চিঠি পাঠিয়েছিলাম। আমার সেই সময়টা আমরা কিন্তু ট্রান্সপোর্টেড হই, এটা খুব ইন্টারেস্টিং। আমাদের নিজেদের এই ক্ষমতাটুকু আছে নিজেকে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার। তো এই যে ব্যাপারটা, এই যে সাবজেক্টিভ এজটা আমার কাছে কমে যাওয়া, আমি সেদিন রিয়েলাইজ করেছিলাম যে আমরা প্রত্যেকে না অ্যাকচুয়াল বয়সটা, যেটা আমার শরীরের বয়স নয়, আমার মনের বয়স, সেটা না খুব বেশি পাল্টায় না। মানে সেটা হয়তো পাল্টায় ডেফিনেটলি আমাদের, কিন্তু ইচ্ছে করলে না কম বয়সে চলে যাওয়া যায়, যেটা আমার শরীরটাকে নিয়ে যেতে পারি না। আমি শরীরটাকে ওই বয়সে নিয়ে গিয়ে দৌড়তে পারি না, দৌড়ে গিয়ে বাসে উঠতে পারি না, কিন্তু আমার মনটাকে নিয়ে যেতে পারি। এবং সেই মনটা নিয়ে গিয়ে না সেইখানে ভালো লাগা, খারাপ লাগা, লজ্জা পাওয়া, ভয়, ইচ্ছে, কামনা, এগুলো সব কিন্তু থেকে যায়, সবগুলো আসে। তো এইবার যে কথাটা বলা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে তাহলে এইসব সাবজেক্টিভ এজের কথা বলছি কেন? তার কারণ এই সাবজেক্টিভ এজ, এই যে নিজের বয়সটাকে একটু কম ভাবা, এইটা আমাদের দেখা গেছে যাদের বয়স 40-এর মধ্যে, 40 অবধি, সেটা 5%-এর বেশি না। এক্সেপশন আছে, কেউ কেউ হয়তো সত্যি সত্যি 40-এ আসতে চান না বলে কখনো ওই ইলেকশনে দাঁড়াবেন না, বা 45 কি একটা বয়স আছে, কিন্তু সত্যি ওখানে আমাদের কমানোটা হয় 5% থেকে 7%। খুব ইন্টারেস্টিং। মানে আমি 40 বছরে গিয়ে নিজেকে 37-38 বলে ম্যানেজ করার চেষ্টা করছি, বা 38 বলছি। তার থেকে একটু বেশি বয়সে, মানে যদি 40 থেকে 65 ধরি, তাহলে এই সাবজেক্টিভ এজটা হয় অ্যাকচুয়াল এজের থেকে অ্যাবাউট 7 to 10%। তার মানে আমার যখন বয়স ধরা যাক 50, আমি তখন নিজেকে 45 বলে দেখাতে চাইছি। ইন্টারেস্টিংলি যখন আমরা 65-র উপরে যাই, মানে 60-65-র উপরে, এটার বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, তো আমি ধরে নিচ্ছি যখন আমরা বয়সে পৌঁছই, আমি 65-ও ধরতে পারি, তারপরে মানুষের না এই সাবজেক্টিভ এজটা প্রায় হয় 13 থেকে 17% কম। তার মানে আমি 70 বছর বয়সে গিয়ে আমি নিজেকে 12 বছর কম ভাবতে পারছি। আমার বয়স 57-58 বলে মনে হচ্ছে, এই তো আমি 58-তে যেমন ছিলাম তেমনই আছি। এইটা কিন্তু এটা মনোবিদরা বলছেন, এই যে সাবজেক্টিভ এজ, নিজেকে ছোট বলে ভাবতে পারা, এটা কিন্তু ভালো থাকার একটা খুব বড় উপকরণ। মানে ভালো থাকতে গেলে না নিজেকে একটু ছোট ভাবতে হয়, সেই ভাবার ক্ষমতাটা সবচেয়ে বেশি হয় বয়সকালে এসে। মানে মনে মনে তিনি ভালো থাকেন, তার মনে হয় না তার সত্যি সত্যি বয়সটা বেড়ে গেছে। এই বয়সটা নিজেকে ছোট বলে ভাবতে পারাটা কিন্তু ভালো থাকার একটা অন্যতম চাবিকাঠি। আমি এখান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কথাগুলো এই জন্যে বলছি যে আমি এটা নিয়ে আমার মানে অনেকে অনেক কাজ করেছেন। আমি একটা ছোট্ট গবেষণামূলক কাজের কথা বলি। এটা হচ্ছে আমেরিকার স্টোনি ব্রুকস ইউনিভার্সিটি। এটা খুব অনেকের নামটাম শুনেছেন অনেক। তো ওখানে ওদের যে মানে একটা ডিপার্টমেন্ট আছে সাইকিয়াট্রিক অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সেস, যেখানে মনস্তত্ত্বের জিনিস নিয়ে কাজকর্ম হয়, মনোরোগ বিশেষজ্ঞরা যেখানে কাজ করেন একসঙ্গে, সেইখানে ওরা একটা মানে এই গত দশক না, আমরা এই দশকের প্রথম দিকে, মানে অ্যারাউন্ড 10 থেকে 12 সাল, এই সময়টাতে ওরা একটা টেলিফোনিক সার্ভে করেন। অ্যান্ড টেলিফোন সার্ভেটা এরকম নয়, মানে একটা জাস্ট প্রশ্ন করা হলো, এটা তাদের অনুমতি নেওয়া হয় যে আপনার সঙ্গে টেলিফোনে ডিটেলড একটা ডিসকাশন করবো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সঙ্গে কথা বলবো। এবং সেইটা বলা হয় 3,40,000 মানুষের সঙ্গে কথা বলা হয়, ইনডেপথ ইন্টারভিউ ওভার টেলিফোন। এবং সেখানে একটা কোয়েশ্চেনেয়ার ছিল। এটার উদ্দেশ্য ছিল দেখা যে কোন বয়সে মানুষ সবথেকে সুখী, সবথেকে ভালো থাকে। এটার জন্যে 3,40,000 লোকের উপর চেষ্টা করা। এগুলো তো আমরা বলি এগুলোকে একটা পারপাসি, অমলদা বলতে পারবেন, এটা একটা সিচুয়েশনাল স্যাম্পলিং হয় আর কি, কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডাম না হলেও এগুলোর একটা বিশ্বাসযোগ্যতা আছে এই সার্ভেগুলো থেকে যেটা পাওয়া যায়। তো তাতে যেটা পাওয়া গেল সেটা সাংঘাতিক ইন্টারেস্টিং, সেটা আপনারা কেউ ভাবতেও পারবেন না। সেটা হচ্ছে যে মানুষ 20 বছর অবধি খুব ভালো থাকে, তার আনন্দের যে মাত্রাটা, সুখের মাত্রাটা, ভালো থাকার মাত্রাটা 20 বছর অবধি বাড়তে থাকে। তার নানাবিধ কারণ আছে। একেবারে ছোটদের উপর সমীক্ষাটা হয়নি, 12-13 বছর, কারণ তারা 10 বছর 12 বছরকে দিয়ে একটা এরকম সার্ভে করা যায় না। মোটামুটি অ্যাডোলেসেন্স থেকে শুরু হয়েছিল, তারপরে যারা স্কুল পেরোচ্ছে এবং কলেজে ঢুকছে, এই যে গ্রুপটা, তো এদের ভালো থাকার নানাবিধ কারণ আছে। কারণ তারা প্রথম কথা যেটা, সেটা একটু বড় হয়ে যাচ্ছে, আমাদের বড় হওয়ার ফিলিংগুলো, অনেকে বাড়ি ছেড়ে স্বাধীনভাবে থাকতে পারছে, বিদেশে যেহেতু কাজটা হয়ে। প্রেমটা এই সময় শুরু হয়। প্রেম ইটসেলফ এমন একটা বিষয় যেটা পুরো আমাদের মানে মনটাকেই পুরো উল্টো পাল্টা করে দেয়।
একটা ছেলে আর মেয়ে আমার কাছে যারা আসেন তাদের আমি খুব এনকারেজ করি প্রেম করার জন্য, কারণ প্রেম করলে তারা বাড়িতে ঝামেলা অনেক কম করে, তারা দিব্যি থাকে, ভালো থাকে। আমি সবসময় এনকারেজ করি, বাবা মাকে বলি আপনারা বাধা দেবেন না, আপনি জানেন না আপনি যেটা পারছেন না ওই মেয়েটা ওকে দিয়ে সেগুলো করিয়ে নেবে। আপনি শুধু দেখুন যাতে ঠিকঠাক ব্যাপার, দুজনেই যদি গন্ডগোলের হয় তাহলে প্রবলেম, কিন্তু যদি একজন একটু সিরিয়াস হয় তাহলে একজনের উপকারী হবে। সে আপনি বলে যেটা পারবেন না সেটা ওরা পারে। একজন ভালো থাকার একটা ফিলিং হয় যে আমাকে একটা মেয়ে চাইছে বা আমাকে একটা ছেলে চাইছে, ভালোবাসা আমাদের ভালো রাখে, এর থেকে তো কোনো সন্দেহ নেই। এটা আপনারা যদি কেউ বলেন ভালোবাসার থেকে আর কিছুই আমাদের ভালো রাখতে পারে না। তো সেইটা ওই সময়টায় তৈরি হয়, আর তখন নতুন নতুন আশা, নতুন এনার্জি, সারা জগৎটা আমার, আমি সব কিছু করতে পারি। এই যে একটা ওই সময়টা যখন দুনিয়া জয় করার, আমার শুধু ডানা দুটো পেলেই হলো, আমরা সেই ডানা নিয়ে বসে আছি যে ডানাটা পেয়ে গেলেই হয়ে গেল, আমাকে আর কেউ রুখতে পারবে না। যার জন্য দেখা গেল 20 বছর অবধি আনন্দে থাকার মাত্রাটা সবচেয়ে বেশি। তারপর থেকে কমতে শুরু করলো আমাদের সেই বুদ্ধি কমার মতো, একটু একটু করে কোষ ক্ষয় হচ্ছে, লোকে একটু একটু করে দুঃখী হচ্ছে, মন ভালো নেই, মন ভালো নেই। এই যে কমাটা, এটা কিন্তু খুব কম, মানে এটা খুব সাংঘাতিক নয়। এই 20 থেকে যেটাকে বলা হচ্ছে, মানে মোটামুটি 20 থেকে 30ও সাংঘাতিক কমলো না, অল্প সামান্য। 20 বছরে যে উত্তেজনা আনন্দ ছিল সেটা হয়তো একটু ফিকে হয়েছে। 30 থেকে 50 কিন্তু একটা ভালো ডিকেইংয়ের টাইম, যখন কারণ আপনারা বুঝতে পারছেন 30 থেকে 50 আমাদের সব থেকে ঝামেলার সময়। তখন আমাদের ছেলে মেয়ে তাদের নিয়ে চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এক্সট্রা ম্যারিটাল এখন অ্যাফেয়ার এত বেড়েছে যে সেটা সামলানোই একটা বিরাট সমস্যার জায়গা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমার কাজের জায়গা, কম্পিটিশান, আমি প্রমোশন পাচ্ছি না। আমাদের তো প্রবলেম হচ্ছে আমরা কেউ প্রমোশন চাই না, আমরা শুধু চাই আমাদের পাশের বাড়িতে যে থাকে সে যেন প্রমোশন না পায়। তো সেইটা একটা সাংঘাতিকভাবে সেটা হয় যে আমার ভালো থাকাটা অনেক কিছুর উপর তখন নির্ভর করে। আমার বউ কিরকম আমার অ্যাটেন্ড করছে, ছেলে মেয়েরা স্কুল থেকে কমপ্লেন আসছে কিনা, তারপরে কে পিটিসি, কে যাবে, বাবা যাবে না মা যাবে, বাবা বলছে মাকে বলছে মা তুমি যাও, মাকে বলছে মা বলছে আমি যাবো না। প্রত্যেকবার গিয়ে আমায় গালাগালি শুনতে হয়, খারাপ কথা শুনতে হয়, আর পিটিসি মানেই খারাপ কথা শুনে, এটা মোটামুটি এখন অবধারিত। কেউ আর ভালো কথা কোনো টিচাররা ছেলে মেয়ে সম্পর্কে বলে না। তো এই যে ব্যাপারটা যে নানাবিধ কারণে, আর সত্যি সত্যি কাজের জায়গায় ভীষণ তখন সমস্যা, এই বদলি, ট্রান্সফার, প্রমোশন না হওয়া, তারপরে যে কোনো, আমি এই সত্যি সত্যি এই সৃজনশীলতার ওটাও তো সব থেকে চরম সময়, স্বপ্নময় বলতে পারবেন যে আমরা সেই সময় না, আমার শুধু সৃজনশীল হলে হবে না, অন্যরা যদি আমার থেকেও বেশি সৃজনশীল হয় অথবা যদি তারা আরও বেশি স্বীকৃতি পায় সেটাও একটা কষ্টের অসুবিধের জায়গা। তো এই সব মিলিয়ে 30 থেকে 50 হচ্ছে বেশ কমে যাওয়ার অবস্থা। তার মানে খুব র্যাপিডলি কমছে 30 থেকে 50 সুখের মাত্রাটা, তারপরে 50 থেকে আবার একটু একটু করে উঠছে। এটা খুব ইন্টারেস্টিং, খুব অল্প করে একটু একটু করে, মানে 50 বছরে আমি যতটা দুঃখী ছিলাম 60 বছরে গিয়ে ডেফিনেটলি অতটা দুঃখী আমি আর নই, কারণ তখন আমার মোটামুটি ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারটা ঠিক হয়ে গেছে, সে কোথায় পড়বে, কী করবে, তার কেরিয়ারটাকে বাড়ি ছেড়েও চলে গেছে, ঝামেলাই নেই, রোজ যে গণ্ডগোল হতো সেগুলো মিটে গেছে। আর তার সঙ্গে মোটামুটি লোকে বুঝতে পারে যে আমি কোথায় আর যেতে পারি। 50 বছরে গিয়ে বোঝা যায় আমি কোথায়, আমি কি আলটিমেটলি এমডি হতে পারবো কি পারবো না, সেটা 50 বছরে বোঝা যায় যে আমার আর যা বয়স বাকি আছে আমি কি পারবো আর। এবং সেইটার মোটামুটি তখন আন্ডারস্ট্যান্ডিংও স্বামী স্ত্রীর মধ্যে হয় খানিকটা। ওই মাঝ বয়সে এসে অন্য কতগুলো ক্রাইসিস হয়, এটা তো মাঝ বয়স পেরিয়ে যাওয়া। তারপরে খুব ইন্টারেস্টিং 65 থেকে না মাত্রাটা বাড়তে শুরু করে, ভালো লাগতে শুরু করে। এবং যে গ্রুপটাকে আপনারা শুনলে অবাক হবেন, ওরা দেখলো ওদের মাত্রায় মেপে টেপে, কীভাবে মাপলো আমি বলতে পারবো না, কিন্তু মেপেছিল এবং পেপার টেপার বার করেছিল, তাতে বললো 85 বছরে গিয়ে সেই 20 বছরের আনন্দের মাত্রায় পৌঁছানো যায়। মানে 85 বছরে যে সে কিন্তু দারুণ ভালো, কারণ তার না কেন নেই, তার কোনো দায় দায়িত্ব নেই, তার কোনো কম্পিটিশান নেই। আমাকে যদি বস ফোন করে আমাকে দাঁড়িয়ে উঠতে হবে না, সকাল বিকেল স্যালুট ঠুকতে হবে না, আমার মাইনে না বাড়লে আমার দুঃখ করতে হবে না। আমার আস্তে আস্তে এক্সপেকটেশনের জায়গাটাই কমে যাচ্ছে, আমি ধরেই নিচ্ছি আমার তো আর কোনো ঝামেলা নেই, জায়গা নেই। টিগো সবচেয়ে প্রবলেম আমাদের তো ইগো, মানে আমি কে, এটা একটা ব্যাপার। আমরা অধিকাংশ সময় অবসরে গেলে আমরা আর কে এটা আর বলি না, আমরা তখন কেউ নই, আমরা সবাই সাধারণ গরিব গুরব মানুষ, আমাদের আর তখন কেউ কে বলে আর ভাবতে হয় না। তো এই যে আমার এক্সপেকটেশন কমে গেল, আমাকে আর লোকে এত কিছু এত গুরুত্বও দেবে না, এইটা মানতে পারে বলে তাদের ভালো লাগে সবাই। এবং দায়িত্ব নেই, ছেলেমেয়ের দায়িত্ব নেই, সে ছেলেমেয়ের দায়িত্বটা বিরাট বড়। এবং যদি শরীরটা ঠিক রাখা যায় তাহলে দিব্যি ফুরফুরে কোনো হ্যাঙ্গামা নেই। মোটামুটি যাদের দেখতে হতো বাবা মা, তারাও চলে গেছে অনেক দিন আগে। আপনারা ভেবে দেখুন, দায়িত্বটা লিস্ট সব থেকে কমে যায় 60-65-তে, সে কোনো দায়িত্বই নেই,
সর্বরী এক্ষুনি আমাকে উল্টোপাল্টা কথা বলবে, বলে আপনি কি বলছেন দায়িত্ব নেই, দায়িত্ব প্রচুর থাকে। যারা দায়িত্ব ছাড়ে না তারা সারা জীবনই দায়িত্ব নিয়ে বসে থাকে, কিন্তু যারা ছাড়তে পারে তারা কিন্তু অ্যাকচুয়ালি 60 বছরে এসে আমি আর কেন ছেলে মেয়ের কথা ভাববো, আর বাবা মা তো চলেই গেছে। তো এই যে জায়গাটা, এইটার জন্যে বলছে ওরা, যেটা জাস্টিফাইড, যে বেশি বয়সে গিয়ে ভালো থাকা যায়, কারণ তখন এই চিন্তা ভাবনাগুলো কমে যায়। আমাকে সত্যি সত্যি আমার, আর তারপরে এখন আমি অন্য সুবিধাগুলোর কথাও বলি, সেটা আপনারা ভেবে দেখুন একটু ছোট করে অমিত, কারণ সেগুলো শোনা, আমি ভেবেছিলাম অনেক সময় আছে বোধহয়। +10 আপনি আমাকে +5 25 মিনিট হয়েছে। তাহলে আমি একদম মানে পুরো জিনিস বলে দিচ্ছি একদম, যেটা হচ্ছে একদম মানে ডবল স্পিডে বলবো, দাঁড়ান। ডবল স্পিডে না, সেটা হচ্ছে যে এইটা খুব আমি অ্যাডভান্টেজগুলো বলছি। সে অ্যাডভান্টেজের মধ্যে ডেফিনেটলি যেটা বললাম, আর্থিক কতগুলো সুবিধের জায়গাও আছে। এখন এত সব আয়োজন হয়েছে, আপনি 60 কী করে পৌঁছবো, হলেই এত % ইন্টারেস্ট বেশি পাবো, আমার এত ডিএ বাড়বে, আমার আজকে সত্যি সত্যি টার্মিনাল বেনিফিট প্রচুর। আর তাছাড়া আপনি ভেবে দেখুন, বহু জায়গাতে টিকিট লাগবে না, আপনি গিয়ে দাঁড়ালে আপনাকে সিট ছেড়ে দেবে, বসতে দেবে। এই যে সুবিধেগুলো, সত্যি সত্যি টিকিট একটা বড় ব্যাপার। আপনারা যদি কেউ বিদেশ টিদেশ যান দেখবেন, ওখানে এক একটা জায়গায় ঢুকতে গেলে প্রচুর টাকা দর্শনী দিতে হয়। আপনি যদি আপনি যদি সিনিয়র সিটিজেন হন, আপনাকে হয় সামান্য নামমাত্র দিতে হবে অথবা দিতেই হবে না। এই যে একদম প্র্যাকটিক্যাল সুবিধা, আমার এখানে আর্থিক, এবং আমাদের মধ্যে কেউ কেউ আছেন, আমার অশোকদা এখানে আছে, অশোক বিশ্বাস, ও আমাকে খুব সুন্দর, খুব আনন্দের সঙ্গে বলেছিল যখন 80 হলো, যে আমার 20% পেনশন বেড়ে গেল। আমাদের সত্যি এটা আপনারা জানেন কি না জানি না, যে যদি বেশি দিন বাসেন বেশি পেনশন পাবেন আপনি। তো এটাও তো একটা ব্যাপার, যে আর কবে 80 হবে, আমি পেনশনটা 20% বেড়ে যাবে। তো এই সুবিধেগুলো কিন্তু রয়েছে, এবং সেইটার জন্য। তারপরে তো SC SS আমি দেখেছি অনেকে বলেছে তোরা তো কত সুবিধে, এখন ইয়েতে LIC একটা নতুন স্কিম করেছে, 8% ইন্টারেস্ট দিচ্ছে, SC SS পাওয়া যায়, এগুলো তো কম বেশি বয়স না হলে পাওয়া যায় না। তাহলে বেশি বয়স হলে রেলের টিকিটের দাম কম, কোনো জায়গায় প্লেনের টিকিটের দাম কম, এগুলো কত সুবিধের জায়গা। আমি কম পয়সাতেই উঁচু ক্লাসে যাতায়াত করব, যেটা আমি নিজে আমার কম বয়সে ভাবতেই পারতাম না। এই সবগুলো অ্যাডভান্টেজ। এবং আমি এবার শেষ করে ফেলছি একটাই কথা বলে, যেহেতু আমাকে শেষ করতেই হবে এক্ষুনি। সেটা হচ্ছে যে এই এক ভদ্রলোক, তার নাম হচ্ছে মার্ক অ্যাগ্রোনিন। এই নামটা, ইনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট যাদেরকে আমরা বলি। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য এন্ড অফ ওল্ড এজ। এই বক্তব্য হচ্ছে ওল্ড এজ বলে কিছু নেই, ওটা মিথ, এই কথাটা উনি বলেছেন। উনি বলছেন যে আপনারা কেউ বয়স হওয়ার নিয়ে চিন্তা করবেন না, আপনারা বয়স যাতে হোক বাড়ুক তার জন্য প্রতীক্ষা করুন, তাড়াতাড়ি বুড়ো হয়ে যান। আমরা যে আমরা আগে বলতাম যে উনি এই কথাটা বলছেন যে আপনি অনেক দিন বাঁচুন, অন্যের জন্য বাঁচুন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমরা যতই বুড়ো হই না কেন, আমরা যতই অক্ষম হয়ে পড়ি না কেন, আমাদের জীবনে অন্তত একজন কেউ থাকে যার জন্য আমাদের বেঁচে থাকতে হয়। সেটা আমার মেয়ে হতে পারে, সেটা আমার নাতনি হতে পারে, সেটা আমার স্বামী হতে পারে, আমার স্ত্রী হতে পারে। সেই একজনের জন্য বাঁচতে হয়। আমরা অনেকেই না বয়সে গিয়ে বলি আর তো কদিন, এবার তো যাওয়ার টাইম হলে, উপরটা দেখা যায় না, উপর কীভাবে যাওয়া যায়, যেন একটা মই আছে দেরি, একটা অদৃশ্য মই, আমি ওয়েট করছি কবে আমাকে চান্স দেবে, আমি ওটা বেয়ে উঠে চলে যাব। কিন্তু এই যে আমরা কথায় কথায় বলি এই তো আবার যাওয়ার টাইম হলো, এবার চলে যাব। আমিও বলি, সত্যি কথা বলতে কি আমার স্ত্রী এক্ষুনি বলবে তুমি তো সারাদিন এই কথা বলো। এগুলো খানিকটা ইমোশনাল ব্ল্যাকমেলের মতো, তুমি আমার পেছনে লাগছো, আমার সঙ্গে ঝগড়া করছো, আমি তো এবার চলে যাব, এইটা। কিন্তু মূল কথাটা যেটা, সেটা হচ্ছে যে বলছে যে এটা যদি আপনি হাইয়েস্ট লেভেল অফ ওয়েলবিং, সুখের জায়গায় পৌঁছতে যান, তাহলে আপনাকে বুড়ো হতে হবে। আপনি ওই কথাটা মাথায় রাখুন, 85 না হলে ওই স্টেজটা আসবে না, সেই 20 বছরের স্টেজটা। তার জন্যে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে আপনারা কেউ বুড়ো হতে ভয় পাবেন না, সবাই বুড়ো হওয়ার জন্য ভীষণ আকাঙ্ক্ষা নিয়ে থাকুন, যাতে বুড়ো হয়ে গেলে সব থেকে ভালো থাকা যায় এবং অন্যের জন্য ভালো থাকা যায়। ধন্যবাদ। আমাদের প্রচুর রসদ দিলেন অমিত, সেই জন্য আধ ঘন্টার সময়টাকে মেনে নেওয়া গেল। এবার কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, সর্বরী অমিতকে কি বলবেন, কি বকবেন, কি করবেন জানি না, কারণ সর্বরীর সময় থেকে অমিত খানিকটা নিয়ে নিয়েছেন। সর্বরী কি বলেন আমরা শুনি। না, অমিতদাই বলেছেন প্রচুর সময় আছে, এবং সেটা দেখিয়ে দিয়েছেন। এই যে বয়স হলে লোকে বেশি কথা বলে, বলা যাবে না তো। সর্বরী শুরু করলো।
সর্বরী সবসময় এরকম করেই কথা বলে। না না, একটু কথা না, করে, এই যে ছোট্ট অমিতাই করে। বলেছেন যে ওই লেখালেখি বলা যাবে, সেটা নিয়ে সত্যি আমি খুব চিন্তা করছিলাম। এখানে সবাই স্পিকার, সবাই খুব ভালো বলেন, এই বলতে গেলেই না, এই জন্য দাঁড়িয়ে বলা মুশকিল, পা কাঁপে। একেবারে চেয়ারে বসলে পা পৌঁছয় না, আর দাঁড়ালে পা কাঁপে। তো আমি একটা গল্প বলি, গল্প ঠিক না, ঘটনা। স্কুল কলেজ না, কলেজ ইউনিভার্সিটি যে বয়সটাতে খুব বাহবা পাওয়ার একটা ইচ্ছে থাকে, সেই রকম সময় একটা গ্রিটিংস কার্ড বানিয়েছিলাম, নববর্ষের গ্রিটিংস কার্ড। অধ্যাপকদের দেবো, বন্ধুদের দেবো, খুব কায়দা করে। কার্ডটা অবিকল একটা ব্যাংক চেকের মতো দেখতে, লম্বাটে, ওপরে ডেটের জায়গায় 1 জানুয়ারি লেখা, প্রাপকের যাকে দিচ্ছি তার নাম লেখা। তফাতের মধ্যে টাকার জায়গায় লেখা ছিল 365, আর লেখা ছিল 365 ডেজ অফ হ্যাপিনেস, যেখানে টাকার অঙ্কটা কথায় লেখা থাকে। এটাই তার বৈশিষ্ট্য। বন্ধুরা, অনেক স্যারেরাও খুব ভালো টালো বললেন। শুধু একজন, যিনি সবথেকে বর্ষিয়ান মাস্টারমশাই আমাদের, এনকেবি প্রেস ল পড়াতেন, ছোটোখাটো ধুতি পাঞ্জাবি পরা মানুষটি, তিনি দেখলাম কার্ডটা নিয়ে পাঞ্জাবির পকেটে রাখলেন এবং ওই খালি খামটার উপরে কিছু একটা লিখে আমাকে ফিরিয়ে দিলেন। তো এই যে বয়স হয়েছে, এত ভুলে যাচ্ছি, কার্ডটা হারিয়ে ফেলেছি, কিন্তু কথাটা এখনও মনে আছে। স্যার লিখেছিলেন, উইশিং ইউ আ ভাইব্রেন্ট লাইফ আহেড, as long as you wish, not a day more, not a day less. এই রকম একটা আশীর্বাণী কিন্তু তার আগে বা পরে কোনো দিন পাইনি। এখন তো ভূতের রাজার পরে আর বর দেওয়ার রিস্কও কেউ নিচ্ছে না, না হলে বলতাম যে ইচ্ছা মৃত্যুর বরই এটা হয়তো। এটা যে কি বিরাট একটা ব্যাপার, যতদিন তুমি চাও, যতদিন তোমার বাঁচার ইচ্ছেটা বেঁচে আছে, ততদিন তুমি বাঁচো, দাপটে বাঁচো, জমিয়ে বাঁচো। কিন্তু যেই তোমার ওই ইচ্ছেটা শুকিয়ে আসছে ফুলের মতো, তোমার জীবনটাও সেই বাসাংশী জীর্ণানির মতো তোমার গা থেকে ঝরে পড়ুক। এটা খুব আদর্শ একটা অবস্থা, হলে খুব ভালো হতো, কিন্তু আমরা সবাই জানি এটা হয় না। এমন কেন সত্যি হয় না? আহা, সত্যি হয় না। তা এই যে সত্যি হয় না, কিন্তু জরুরি কথা এখানে ওইটাই যে বয়স হওয়া মানে এই যে আমার মনে হচ্ছে যে আমার আর বাঁচার ইচ্ছেটা চলে যাচ্ছে। বাঁচার ইচ্ছে মানে শুধু বাঁচা না, ভালো থাকার ইচ্ছে, ভালোভাবে বাঁচার ইচ্ছে, এই ইচ্ছেটা যেই আমার চলে যাচ্ছে, আমি কিন্তু তখনই বুড়িয়ে যাচ্ছি, তখনই আমি ফুরিয়ে যাচ্ছি। এর জন্যে কিন্তু বয়স হওয়াটা খুব জরুরি নয়। বুড়ো হওয়া যাকে বলি আমরা, খাতায় কলমে বুড়ো হওয়া, বয়স হওয়া, সেটা কিন্তু জরুরি না। এটা যে কোনো বয়সেই এই বাঁচার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছেটা চলে যেতে পারে। এখন আমরা হরবক্ষর দেখি কাগজে যে খুব কম বয়সে, খুব তুচ্ছ কারণে এই বাঁচার ইচ্ছেটা অনেকে হারিয়ে ফেলছেন। তারা বুড়িয়ে যাচ্ছেন বলা যায় না, কিন্তু তারা ফুরিয়ে যাচ্ছেন, এবং এই ফুরিয়ে যাওয়াটাই আমার মতে বুড়িয়ে যাওয়া। তা এই জায়গাটাতে আমরা আজকের বক্তব্য থেকে একটু হয়তো সরে আসছি, যে এই যে বয়স হলেই বুড়ো হওয়ার জন্য সবসময় বয়স হওয়ার দরকার কিন্তু হয় না। যে কোনো বয়সেই এই বার্ধক্য বা শেষের বোধটা কিন্তু এসে যেতে পারে। আর একটা জায়গায়, এই প্রথমেই রত্নাদি শুরু করলেন যে ওই পাংচুয়েশন মার্ক, একটা এক্সক্লামেশন মার্ক আছে, বয়স হলেই বুড়ো, এই কথাটা, এই চিহ্নটা, এই বিস্ময় চিহ্নটা আমার মনে হয়েছে একটা স্ববিরোধের সৃষ্টি করছে কথাটার মধ্যে। যেন বয়স হলেই বুড়ো মানে বুড়ো না, বুড়ো কেন হব, বুড়ো হব না বয়স হলে। এই জায়গাটাতেও আমার একটু ছোট্ট আপত্তি আছে। চিহ্নটাকে আমি ওই বিস্ময় চিহ্ন থেকে একটু দাঁড়িতে, একটু জ্যোতি চিহ্নে বদলে নিতে চাই। কারণ আমার মনে হয় যে এটা তো সেই হজবরলার গেছো দাদার হিসেব নয় যে 40 বছর হওয়ার পরই বয়সটা আবার ওই 39, 38, 37 করে ব্যাক করতে থাকবে। বয়স হবেই, এবং বয়স হলে বুড়ো হতেই হবে, এটা মেনে নিতে হবে। এবং তা যদি হয়, তাহলে হয়তো ওই বিস্ময় চিহ্নটা খুব জরুরি নয়। আর বয়স হচ্ছে কার, এটা তো দেখতে হবে। বয়স হচ্ছে আমার এই দেহ যন্ত্রটার, যে যন্ত্রটা আর বাজারে যে কোনো যন্ত্রের মতোই, তার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার একটা ডেপ্রিসিয়েশন হয়, তার ক্ষয়ক্ষতি হয়। তার এমন নয় যে সব যন্ত্র একসঙ্গে বিকল হয়ে যায়, এমন অনেক ক্ষেত্রেই আছে, হয়তো কারখানা উঠে গেল কিন্তু যন্ত্র সমান তেজে চলতে থাকছে। কিন্তু সাধারণভাবে সময় গেলে, বয়স হলে যন্ত্রেরও টুকটাক মেরামতির দরকার হয়। কোনো সময় হয়তো বড় বড় কিছু পার্টস পাল্টে ফেলতে হলো, পাল্টে ফেলে সে যন্ত্র দৌড়চ্ছে, দারুণ। কিন্তু মানতেই হবে যে তার গায়ে বয়সের দাগটা পড়েছে, বয়সের ছাপটা পড়েছে। এখন আপনি ওই যন্ত্রটাকে বাজারে বিক্রি করতে গেলে কিন্তু প্রথম দিনের দামটা আর পাবেন না, যদিও হয়তো সেটা এখনকার যন্ত্রের থেকে ভালো কাজ করছে। আর শুধু শরীর কেন, আমি মানে তো শুধু আমার এই শরীরটা নয়,
তার সঙ্গে জন্ম মুহূর্তেই আমরা আরও দুটো ফ্রিতে দুটো গিফট পেয়েছি, কিন্তু দুটোই নির্বিকল্প বায়বীয় জিনিস, একটি প্রাণ এবং একটি মন। প্রাণ নিয়ে বেশি কথা না বলাই ভালো। শরীরের সঙ্গে থাকতে থাকতে তার বয়স বাড়ে কি না বা তার কি হয়, এটা জটিল প্রশ্ন, এটা সেই 16 নম্বরের বড় প্রশ্ন। এটাতে আমরা যাব না, আমাদের সিলেবাসে আজ এটা নেই। আমরা বরং যেটা একটু তুলনায় সহজ জায়গা, মনেরও নাগাল পাওয়া যায় না, ঠিক দেখতে পাওয়া যায় না, কিন্তু নাগাল তো একটু আধটু পাই। আমাদের এখানে আজকে প্রচুর মনের নাগাল পান এমন লোকজন আছেন, তারা হয়তো বলতে পারবেন। তা এই যে মনটাও আমরা জানি যে মনেরও কিন্তু বয়স হয়। আস্তে আস্তে চলতে চলতে, অন্তত সারা জীবনে আমার সঙ্গে চলতে চলতে আমার মনটাও বড় হচ্ছে, তার অন্তত তার ঝুলিতে পাওনাগণটা অনেক জমা হচ্ছে, ভালো মন্দ মিলিয়ে। এই যে ভালো পাওনাগুলো, সেগুলোতে একটি মন অভিজ্ঞ হচ্ছে, পরিণত হচ্ছে। আমরা এখনকার ভাষায়, যেটা টেলিভিশনের ভাষা, খবরের কাগজের ভাষা, আমরা ঋদ্ধ হচ্ছি, ভীষণ ঋদ্ধ হচ্ছি। তো এই ঋদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে না, মনটা বিদ্ধ হচ্ছে, বৃদ্ধ নয়, বিদ্ধ হচ্ছে। ঠিক আমাদের এই শরীরটা, এই রক্তমাংসের শরীরটা যেমন চলার পথে হোঁচট খায়, পড়ে যায়, রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, ঠিক মনটাও কিন্তু তেমনভাবে চলতে চলতে সেও কিন্তু রক্তাক্ত হচ্ছে। সেই রক্তক্ষরণটা আমরা কিন্তু দেখতে দিই না। এই যেমন সকলের সামনে এলে সুন্দর পোশাক পরে আসি, তেমনি মনটাকেও লাল নীল রাংতায় মুড়ে আনি, কখনো দেখতে দিই না আমার মনে কি হচ্ছে। আমাদের এখানে সকলের মনে কি হচ্ছে, রক্তক্ষরণ আছে কি না, সবাই নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন, কিন্তু আমরা কাউকে বুঝতে দিই না। কিন্তু এই রক্তক্ষরণটা কি করে, আড়ালে, চোখের আড়ালে সেটা মনটাকে ঘায়েল করতে থাকে, এবং তখন আমার এই ইচ্ছেগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে, তাই না? আমার যে ইচ্ছেগুলো আমার মন যে ইচ্ছেগুলোকে চালায়, সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে আমার ঝাপসা হয়ে আসছে, আমার ইচ্ছেগুলোরা সেই জোরটা যেন পাচ্ছে না। এইটা কিন্তু মনের বয়স বাড়তে বাড়তে হচ্ছে। কিন্তু তাতে কি আসে যায়? আমরা আমাদের চারপাশে তো দেখছি মনের বয়স বাড়লেও বুড়ো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকে তো অনেক কাজ করে ফেলছেন, তাক লাগিয়ে দিচ্ছেন। আমরা সবসময় বিস্মিত হচ্ছি, অবাক হচ্ছি যে কি ভালো ভালো কাজ সবাই করছেন। কিন্তু আমার মনে হয় এটা বোধহয় ব্যতিক্রম, এক্সেপশন, রুল কিন্তু নয়। কারণ আমার চারপাশে আমি যাদের বুড়ো হতে দেখেছি বা দেখে চলেছি, তাদের মধ্যে কেউ কিন্তু 90-তে অস্কার, 85-তে নোবেল কিংবা 81-তে এভারেস্টে ওঠা এরকম কেউ করেননি। বলতে পারেন আমার পরিধি ছোট। আর তাছাড়া আমরা তো কেউ গিনেসে নাম তুলতে চাইছি না। আমরা সোজা কথা যেটা চাইছি, আমরা বুড়ো বয়সের খপ্পরে পড়তে চাইছি না, আমরা এই বার্ধক্যের খপ্পরে পড়তে চাইছি না। এটাই আমাদের ইচ্ছে, মানে আমরা বুড়ো হতে চাইছি না। আর সেটা না হওয়ার তো এখন নানা রকম উপায় আছে। এই যে অমিতদা বলছিলেন দাঁত নেই, দাঁত নেই এর তো এখন কোনো ব্যাপার নেই। মুখে সমস্ত দাঁত নতুন নিয়ে কত কম বয়সী ঘুরে বেড়াচ্ছেন, ওটা কোনো সমস্যা না। দাঁত নেই, চুল নেই, চোখে দৃষ্টি নেই, এগুলো এখন কোনো সমস্যা না। এখন চিকিৎসা বিজ্ঞান আমাদের যেখানে নিয়ে গেছে, তাতে বার্ধক্য অত সমস্যা তো নয়। এবং তাছাড়াও আমাদের লাইফস্টাইলের অনেক রকম প্রোটোকল হয়েছে, আমাদের জীবনচর্যার নানা রকম নিয়মকানুন, যেটা অনেকে খুব সচেতনভাবে মেনে চলছেন, যাতে খুব একটা ডিগনিফাইড বার্ধক্যে আমরা পৌঁছতে পারি বা আমরা সুস্থ থাকতে পারি। আবার এমন অনেকে আছেন যারা প্রতিদিনই ভাবছেন যে পরের দিন থেকে সমস্ত ভালো অভ্যেসগুলো শুরু করবেন, সেই পরের দিনটা আর আসছে না। আর এই যে যারা ধরুন নিয়মে আছেন, ভীষণ নিয়মেই রয়েছেন, তাদেরও মাঝে মাঝে অবস্থাটা হচ্ছে ওই চক্রবুহে অভিমন্যুর মতো। মানে কোথা দিয়ে যে তীর ঢুকে পড়বে এবং কিভাবে যে আপনাকে খারাপ রাখবে, শারীরিক মানসিক পরিস্থিতিগত, কেউ বলতে পারে না, আপনাকে পেরে ফেলতে পারে। কিন্তু আপনি ভীষণ নিয়মে ছিলেন। এবার একবার এরকম পেরে ফেলার পর, ধরুন যে মানুষটি শয্যাবন্দী হয়ে গেছেন, যে মানুষটি স্মৃতি প্রতারণা করছে, যাকে তার প্রতিটি কাজের জন্য হয়তো দ্বিতীয় বা তৃতীয় কোনো মানুষের সাহায্য নিতে হচ্ছে, তিনি কিন্তু খুব বড় গলায়, মানে উঁচু গলায় সেই ব্রাউনিংয়ে সেই কথাটা বলতে পারবেন না, গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। ব্রাউনিং সাহেব যতদূর জানি 77 বছর বেঁচে ছিলেন। তবে এই কবিতাটি, বিখ্যাত কবিতাটি রাবি বিন ইজরা, এইটা লিখেছিলেন সম্ভবত 52 বছর বয়সে। 52 বছর বয়সটা একটু ভাবুন। এটা এমন একটা সময় যখন তারুণ্য চলে গেছে, আকাশ থেকে তারুণ্যের আভাটা মিলিয়ে গেছে, কিন্তু মেলায়নি।
ওই সেই ডিমের গায়ে খোসা একটু যখন চিলতে লেগে থাকে না, সেই রকম একটুখানি লেগে আছে। এবং খাতায় কলমে অফিসিয়ালি বার্ধক্যটা তখনও আসেনি। বার্ধক্য নিয়ে রোম্যান্টিসাইজ করার এটাই হচ্ছে সেরা সময়। আমি জানি না কবি ৭৭ বছরে কেমনভাবে তার কেটেছে, ইংরেজি ছাত্রীরা হয়তো বলতে পারেন, কিন্তু নিশ্চয়ই তার যজাতির মতো কাটেনি। আমাদের সেই বিখ্যাত পুরু যজাতির গল্প, শুক্রাচার্যের অভিশাপে যজাতির যখন অকাল জরা নেমে এসেছিল, তিনি নাজেহাল হয়ে তার নিজের ছেলেদের কাছে তাদের যৌবন ভিক্ষা করেছিলেন। ছেলেদের কাছে বলেছিলেন, তোমাদের যৌবন দাও। একটিমাত্র ছেলে বাদে বাকিরা কিন্তু বাবাকে ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, বাবা তুমি বাবা হও আর যাই হও, জরা নিতে পারবো না। জরা বড় মারাত্মক জিনিস, চামড়া আলগা হয়ে যাবে, বিচ্ছিরি দেখতে হবে, দাঁত থাকবে না, চুল থাকবে না, খাবো যে হজম হবে না, সে তো বড় খারাপ জিনিস। জরা সম দুঃখ পিতা নাহিক সংসারে, অন্নপানহীন শক্তি না থাকে শরীরে, দেহ কুৎসিত হয় লোকে উপহাসে, হেন জরা লইতে মোর মনে নাহি আসে। মনে কারোরই আসে না, শুধু যজাতির ছেলে কেন, আমারও আসে না। আমরা কেউই কিন্তু বুড়ো হতে চাই না, তাই না? কিন্তু বুড়ো হতে চাই না, বুড়ো হচ্ছি না, কিন্তু সমাজ আমাদের গায়ে বুড়ো বলে একটা ছাপ্পা কিন্তু মেরে দিচ্ছেই, দেবেই। যদিও এখন একটা মজার ব্যাপার হয়েছে, এই এখন বিশ্বজোড়া কাজের যে আকাল, মানে চাকরির আকালের বাজারে এখন বয়স্ক মস্তিষ্কগুলো যতদিন চালু আছে সেগুলোকে একটু সস্তায় ব্যবহার করে নেবার জন্য রিএমপ্লয়মেন্ট নামে একটি সোনার পাথর বাটি হয়েছে। সেরকম একটা হয়েছে বটে, কিন্তু সেটাকে বাদ দিলে সমাজ কিন্তু বুড়োকে বুড়োই বলে, আড়ালে সামনে নানাভাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে বাবা তুমি কিন্তু বুড়ো। এখানে ডাক্তারবাবুরা অনেকে আছেন, রাগ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যখন একজন ৭৫, ৮০, ৮৫ বছরের একজন মানুষকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন এবং পাশাপাশি একজন ৪০ বা ৪৫ বছরের লোককে নিয়ে হাসপাতালে যাচ্ছেন, এদের দুজনের ট্রিটমেন্টে, এই ট্রিটমেন্ট মানে চিকিৎসার কথা বলছি না, সিস্টেম তাকে যেভাবে নিচ্ছেন, যেভাবে দেখছেন, তাতে কিন্তু আকাশ পাতাল তফাৎ আমরা অনেকেই হয়তো দেখতে পাই। কারণ সমাজকে এদের তো দেবার কিছু নেই, তো কাজ তো শেষ হয়ে গেছে। কাজেই যার বয়স ৭০, যার বয়স ৭৫, ৮০, তার কতটা দরকার এবং একজন ৪৫ বছর বয়সের মানুষের সুস্থ হয়ে ওঠা কতটা দরকার, এটা সমাজ ঠিক করে। এবং সমাজ ঠিক করে বলেই জানেন তো, একজন বয়স্ক মানুষ যখন একদম সুন্দর ফিটফাট সেজেগুজে কোথাও একটা গেলেন, তার থেকে অপেক্ষাকৃত কম বয়সীরা আড়ালে একটু চোখ টিপবে। দেখেছো বুড়োর এখনও শখ কত, মানে শখেরও কিন্তু আবার বুড়ো আছে, হ্যাঁ, শখেরও একটা বয়সের ঊর্ধ্বসীমা আছে, তারপরে আর আপনি শখ করতে পারবেন না। আমাদের কত অপূর্ণ শখ থাকে, ছবি আঁকতে চেয়েছিলাম, কবিতা শিখতে চেয়েছিলাম, সময়কালে হয়নি, সুযোগ হয়নি, কিন্তু এখন সময় সুযোগ আছে। কিন্তু আমি শিখতে আমার একটা আড়ষ্টতা এসে গেছে। কে আড়ষ্টতা এনে দিয়েছে বলুন তো? এই সমাজ, এই আমার আশপাশের লোকজন। আমি এখন ভয় পাই, আমি এখন এই ইচ্ছেটা প্রকাশ করতে আমার একটা লজ্জা হয়, লোক লজ্জা হয়, কী বলবে লোকে, বুড়ো বয়সে আবার শিখতে যাব। সেই জন্যেই আমি যখন একটা শাড়ির দোকানে গিয়ে পছন্দের শাড়িটাতে হাত রাখি, রেখেও ভাবি থাক, কী হবে এখন, আর কি না, আর কদিন কে পরবে, ছেলেরও বিয়ে হতে দেরি আছে, ও ঠিক আছে, ছেলের বউ পরবে কি পরবে না, থাক। এই যে থাকটা, এই থাকটাই কিন্তু বুড়িয়ে যাওয়া, জানেন তো? এই থাকটা মানেই আমি বুড়ো হয়ে গেলাম, আমি ফুরিয়ে গেলাম, আর কিন্তু আমার পাওয়ার কিছু, দেবার কিছু নেই। আমি অমিতদার থেকে একটু কম বুড়ো হয়েছি তো, সময় বেশি নেব না, আর আমি অত বলার আমার নেইও কিছু। আমি শেষ করব আমার খুব নিকট এক আত্মীয়, এক ৮৬ বছরের এক বৃদ্ধার কথা বলে। স্বামীর মৃত্যুর পর যিনি ছোট্ট একটা ২ কামরার ফ্ল্যাটে এই কলকাতায় থাকেন, শরীরে অশক্ত, মাত্র ১-২টি ঠিকে লোকের ভরসায় তিনি থাকেন, দাপটে থাকেন। কিন্তু একবার তার বাড়িতে গেছি, তখন খুব উৎসাহ করে বললেন, দেখো ঘরটা কেমন সাজিয়েছি। উঁকি মেরে দেখলাম এত ছোট্ট ঘর, সেখানে একটা নতুন চেয়ার ঢোকাবারও জায়গা নেই, কোনো নতুন আসবাব নেই, কোনো আমরা হোম ডেকর যাকে বলি সেরকম কিচ্ছু নেই। তাহলে কি আছে? তিনি দেওয়ালে কয়েকটা বড় বড় পাখির স্টিকার লাগিয়েছেন। কার কাছে দেখেছেন, দেখে শখ হয়েছে, অ্যামাজনে ওই স্টিকারগুলো আনিয়েছেন এবং কাউকে দিয়ে সাটিয়েছেন দেওয়ালে, এবং যখন আমাকে দেখাচ্ছেন আমার দিকে তাকিয়ে আছেন। কেমন ভালো না, সুন্দর না? তখন তার চোখে কিন্তু সেই দ্বিতীয় শৈশবের আলো। এই আলোটাকে না আমাদের দেখতে, এই আলো, এই উচ্ছ্বাসটা আমার মতে এটা দীর্ঘজীবী হোক। এবং শুধু তাই নয়, আমরা এটাকে দেখতে শিখি, আমরা এটাকে চিনতে শিখি। আমরা বলছি, আমিও তো বয়স্ক, বৃদ্ধ, আরও বৃদ্ধ হব, কিন্তু
বয়স্কদের এই চোখের আলোটা, এই ইচ্ছেগুলোকে আমরা যেন একটু সম্মান দিই, একটু মর্যাদা দিই, পায়ে দোলে না যাই, অবহেলা না করি, এগুলোকে পাশাপাশি নিয়ে যদি একটু সম্মান দিয়ে সহানুভূতি দিয়ে চলা যায়, একটু যদি যার যা সাধ্য তাকে তার মতো করে যদি সমাজ তাকে পাশে নিয়ে চলে, তাহলে বোধহয় বয়স হলেই আর বুড়ো হবেন না, অনেকে হতে চাইবেন না। ধন্যবাদ। মন পাড়ি দেওয়ায় অমিত আর কৃষ্ণ সরপরি আমাদের একটা নতুন দরজা দেখিয়েছেন। এবার যাই স্বপ্নময় চক্রবর্তীর কাছে। স্বপ্নময় কি বলেন? সবাইকে নমস্কার জানাই। প্রথমে আমি আপনাদের দেখতে পাচ্ছি যা আমাদের অধ্যাপক, আপনাদের সবার মাস্টারমশাই দেবাশিস ভট্টাচার্য, তিনি যেই ছবিগুলো দেখাচ্ছিলেন সেখানে সালভাদর দালির ছবি ছিল, সুরিয়ালিস্টিক সালভাদর দালি। আমি আপনাদের এই চেয়ার টেয়ার সবগুলো আঁকা বাঁকা দেখছি, সামনের মুখগুলো সমস্ত বাঁকা, কারুর পিকাসোর ছবির মতন কিছুটা, কারুর চোখটা নাকের তলায় চলে গেছে অশোক বিশ্বাসের, একজনকে দেখতে পাচ্ছি কানটা তলায় আছে, এরকম আঁকা বাঁকা। এটা আমার একটা চোখের অসুখের জন্য এটা হয়েছে। এইটা আমি তো এড়াতে পারছি না, এটা এড়ানো যাবে না, তো এর নাকি কোনো চিকিৎসা নেই, তো সেখানে তো কিছু করার নেই আমার। কিন্তু বিশ্বনাথবাবু যখন উনি বললেন, আমাদের মাস্টারমশাই যখন বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল যে নতুন কিছু শিখছি। যেমন আমার মনে হচ্ছিল দেবাশিসবাবু, আমি আবার ছাত্র হয়ে গেছি, আর দেবাশিসবাবু আমার মাস্টারমশাই, উনি শেখাচ্ছেন, একটা জিনিস উপলব্ধি হচ্ছে। আমার মস্তিষ্কের কিছু চেম্বার বোধহয় ফাঁকা ছিল, এত বয়স হয়েছে আমার, আমি 73 বছর প্রায় বয়স। আমি অমিতকে অমিত দা বলতাম যখন অফিসে ছিল, এখন আমি দেখতে পাচ্ছি ও আমার চাইতে হয়তো ছোটই হবে বছরখানেকের। 73 বছর, আমার এখন 73 বছর বয়স। তো এই 73 বছরে মনে হয় যতদিন বাঁচি ততদিন শিখি। কেমন যেন একটা মনে হচ্ছিল যে আমি আবার চলে গেছি সেই ছাত্র জীবনে। আমি ক্লাস নিচ্ছি, যখন দেখছিলাম যে সারা পৃথিবীর আদিম চিত্রগুলো, সেটা মাটির ভাস্কর্য হতে পারে, ওই যে মাতৃশক্তির ছবিগুলো, সেটা সিন্ধুতেও যা, লাতিন আমেরিকাতেও তা, ইউরোপেও তা, যেগুলো গুহা ভাস্কর্য, যেটা আলতিমিরায় যেটা ছিল, আমাদের ভীমবেটকাতেও সেটা, আবার উড়িষ্যার সীতাবিঞ্জিতেও তো সেটা, তো অদ্ভুত। তখন আদিম সমাজে একটা শিল্পের গ্লোবালাইজেশন ছিল, পৃথিবীর সবারই সরল জীবন, সবারই একই রকম চিন্তা ছিল। আস্তে আস্তে আলাদা হলো যখন আমি দেখতে পেলাম যে বয়স হচ্ছে, পৃথিবীর বয়স বাড়ছে, মানুষের মনের বয়স বাড়ছে। তারপরে যখন দেখলাম ইউরোপের ছবি, জিসাস ক্রাইস্টের ছবি, আর এদিকে এই গৌতম বুদ্ধের সাঙ্গপাঙ্গদের ছবি সম্পূর্ণ আলাদা। আবার ছবি দেখেই বুঝতে পারছি এটা মধুবনী, এটা কাংড়া, আর দেখেই বুঝতে পারছি এটা যামিনী রায়ের ছবি, দেখেই বুঝতে পারছি এটা রবীন্দ্রনাথের ছবি, এটা সালভাদর দালির ছবি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা এই যে নতুন উপলব্ধি হওয়া, এটা কিন্তু বৃদ্ধ বয়সেও আটকানো যায় না, কিন্তু এটা তো অনিবার্য। সুকুমার রায়ের হিজবিজ বীজ মনে আছে তো নিশ্চয়ই আপনাদের, যার বয়স 23 হয়, 23 থেকে আবার কমতে থাকে, কমতে কমতে 13 হয়, কিন্তু 23-এর পর আর বাড়ে না। যেই বয়সটায় সবচেয়ে সেল, নিউরন সেল বা বুদ্ধির যেটা 23-এ সব থেকে বেশি হয়, তারপর বোধহয় আর বাড়ে না, সে তখন হতেই থাকে। হিজবিজ তো আমরা কেউ হতে পারলাম না, এটা তো স্বপ্নে থাকে। তো সুতরাং বয়স তো হচ্ছেই। আকাশবাণীর কথাই যাই, আকাশবাণীতে কাজ করতাম আমরা এখানে অনেকেই, তো ওখানে একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানটার নাম ছিল জীবন সন্ধ্যা। তো আমি এরকম প্রোগ্রাম মিটিং বলে একটা ব্যাপার ছিল,
সেই প্রোগ্রাম মিটিংয়ে আমি বলেছিলাম এই জীবন সন্ধ্যা নামটা কেন, এই যে সন্ধ্যা, সন্ধ্যা মানে তো শেষ হয়ে যাচ্ছে। এটাও দেখুন মনের ব্যাপার। যখন সন্ধ্যা কথাটা বলছি, আমরা যারা পথের পাঁচালী দেখেছি তখনই সবারই মধ্যে একটা অবচেতন থেকে চেতনায় চলে আসে সেই ছবিটা, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। নিশ্চিন্তি ঠাকুরন চলে যাচ্ছেন শ্মশানে, হালকা বল হরি হরি বল, জীবন সন্ধ্যা। আমি তখন বললাম যারা সত্যজিৎ রায় যারা পথের পাঁচালী দেখেননি তারা এটা হয়তো এই ছবিটা রিলেট করতে পারবেন না, তবে সন্ধ্যার অন্য ছবি রিলেট করতে পারবে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো। জীবন সন্ধ্যা কেন নাম, আমি তো কেন বয়স্ক মানুষদের বুঝিয়ে দিতে চাই যে তোমার সন্ধ্যা হয়েছে, তখন সেই নামটা পাল্টানোর কথা বললেন। তখন স্টেশন ডিরেক্টর বোধহয় ছিলেন, ওই অন্য ছিলেন কর চৌধুরী। তখন আমরা একটা নতুন নাম করেছিলাম, সেটার নাম হলো মাননীয়েশু। সেই জীবন সন্ধ্যাটা হয়ে গেল মাননীয়েশু। তো এইটা যখন হয় তা ঠিক তেমন করে আমরা বুড়োকে বুড়ো বলতেই চাই না, কেমন এটা বুড়োকে বলতে চাই না। বুড়োরাও জানে যে যখন এটা হয় একটা বয়সের পরে যারা সরকারি কর্মচারী তারা ওটাকে বাড়াতে চায়, কবে 75 হবে হলে পরে একটা 10% হাইক হবে, কবে 80 হবে আরেকটু বাড়বে। কিন্তু যারা সরকারি কর্মচারী নয় তাদের একটা সময় কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাদের পক্ষে বৃদ্ধ বয়সে যতদিন সুস্থ থাকে ভালো, যখন সুস্থ না থাকে, যখন সঙ্গী সাথী কমে যায়, তখন এই সত্যকে অস্বীকার করে তো লাভ নেই। তো যদি বলি বুড়োয় কিন্তু মুড়োয় না, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মতো, আমরা বুড়ো হবে কিন্তু মুড়োবো না, হবে না। এটা কিন্তু এই সত্যটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। এগুলো সমস্ত মিথ্যে বলায়। যখনই বারবার শুনেছি, যখন আমার 40 বছর বয়স হলো তখন বলতো এই তো কী হলো, জীবন তো শুরু হয় 40-এ, ওই যে 40 পেরোলেই চালসে একটা সুমনের গান আছে, তখন বলল জীবন শুরু হয় তো 40-এ মৌজ করো, জিও 50-এ বললো। রিটায়ার যখন করলাম, আরে তোমার তো নতুন জীবন শুরু হলো 60 থেকে নতুন জীবন শুরু। হ্যাঁ, তো আগে ওই ফেয়ারওয়েলে লাঠি টাঠি দেওয়া হতো, তো এখন ওই সব কিছু দেওয়া হয় না। হ্যাঁ, আগে একটা লাঠি দেওয়া হতো, ছাতা দেওয়া হতো রিটায়ার করার সময়। তো আমরা তো রীনা গুহর মতন এতটা মনের এত শক্তি আমাদের সত্যি নেই। উনি যেটা আয়ত্ত করেছেন সেই শক্তিটা সেটা আমি অর্জন করতে পারিনি। ফলে বুড়ো হওয়াটা এইটাকে এই 70 এই 72-এ এসে এখন 72-এ হয়ে গেছি। হ্যাঁ, বলে 72-এ পায় বলে না, সেটা একটা হয়। এখন তবুও কি হয় বলছি যে বুড়োরা বুড়ো হয়, শরীরও খারাপ হয়, কিন্তু বুড়ো হতে তো চায় না। হিজবিজবিজ সব মানুষেরই স্বপ্নে থাকে, কিন্তু সেটা তো হতে চায় না। তো একটা গান আছে না, ওই যে কাক কালো কোকিল কালো হনুমানের মুখটি কালো, সেটার একটা প্যারোডি ছিল মিন্টু দাশগুপ্তর গাওয়া, ওই চালতা সবুজ কাঁচকলা সবুজ। হ্যাঁ, তো ওখানে একটা আছে, তাদের চেয়েও বেশি সবুজ তাদের অবুঝ মন। মানে বুড়োরা সব কালি মেখে ফিরে পেতে চায় যৌবন, কালি মানে কলপ করে, বুড়োরা সব কালি মেখে ফিরে পেতে চায় যৌবন, তাদের চেয়েও অধিক সবুজ, এটা কিন্তু সবুজ তাদের অবুঝ মন। হ্যাঁ, আমি কলপ করছি, আমি বুড়োও না। তো এরকম আছে। তো কিন্তু দেখুন আমাদের গানেতে আছে না, যে ওই গান হয় না যে জীবন জীবন রে তুই ছাইরা গেলে আমি সোহাগ করমু কারে। হ্যাঁ, সেই যে তুই ছাইরা গেলে আমি সোহাগ করমু কারে, যেতে চায় না। একটা গ্রাম্য গল্প আছে, সেখানে যমরাজ এসছে বুড়ির কাছে, বুড়ি বলছে তুমি তো সবসময় বলো নিয়ে যাও হে নিয়ে যাও নিয়ে যাও, এসছি তোমায় এসছি। হ্যাঁ, বলো 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 হরিপদে মনে রাখলাম। তখন বুড়ি বলছে অত কথা আমি বলতে পারি না, বুড়ো হয়েছি তো। হ্যাঁ, সেটা আর কি যেতে চায় না। আবার এদিকে কি হয়, জোর করে রাখতে চায়। আমি সেই জন্য সেটা আছে না যে কচু পাতা দিয়া বুড়ি খোপা ডাঙর করে। হ্যাঁ, তো কচু পাতা দিয়ে খোপা চুল হচ্ছে, কিন্তু সেটা তাও হচ্ছে না, থাকতে পারছে না। আমাদের
সিনেমাটা আপনারা সবাই দেখেছেন না, আশিতে আসিও না? তো সেখানে আছেন একটা পুকুর, সেই পুকুরে স্নান করলো এবং স্নান করে সব বয়স কমে গেল। ওই যে বুড়োরা সব কাদা মেখে ফিরে পেতে চেয়েছে, সেই রূপকথার গল্প, সেই রূপকথার আমল থেকে আছে সেই গল্প। এই যে আশিতে আসিও না, এটা একটা ইউরোপিয়ান রূপকথা। আমি একটা মানে কোনো একটা বিদেশের কোনো একটা মিউজিয়ামে এই ছবিটা দেখেছি, 3টে ছবি পরপর। একটা হচ্ছে বুড়িরা সমস্ত আসছে, বুড়ো বুড়ি সমস্ত আসছে, তো সেকেন্ড ছবির পুকুর, আর থার্ড হচ্ছে ওপরে চলে যাচ্ছে যৌবন মানে পেয়ে সব যুবক যুবতীরা চলে যাচ্ছে। তো কিন্তু প্রকৃতির নিয়মে না মানে বুড়ো হয়, এই যে নানান রকমের বুড়ো, বুড়ো হলে নানান রকম কিছু হয়। সবাই রীনা গুহর মতন তো বুড়ো নয়। তো তো এরকম একটা হতাশা মতন আসবে যদি সুস্থ না থাকে কেউ। একটা তো মানে বুড়ো হলে বার্ধক্য তো হবে, এটা তো প্রকৃতির নিয়ম। আমরা তো এখন অনেক গ্রেস পিরিয়ড আছি। তো একটা সময় ছিল গড় বয়স ছিল 51, এখন সেটা হয়ে গেছে বোধহয় 69। হ্যাঁ, তো এখন তো বেশিতে আছি। তো এই যে এইটা যখন একের পর এক আসে, তখন এটা প্রকৃতির নিয়ম। আমরা সবসময় দেখছি যে মানুষ উৎপাদন ক্ষমতাটা শেষ হয়ে গেলে মানুষকে প্রকৃতি মানে প্রাণীকে প্রকৃতি নিয়ে নেয়, উদ্ভিদকে নিয়ে নেয়, জীবজন্তুকে নিয়ে নেয়, যতক্ষণ পর্যন্ত তা কিছু উৎপাদন করতে পারে। মানুষের ক্ষেত্রে সেটা সন্তান উৎপাদন নয়, মানুষের ক্ষেত্রে সেটা সৃষ্টি, অন্য সৃষ্টি। উৎপাদন মানে সেটা খালি সন্তান উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, হয়তো অনুপ্রেরণা হতে পারে অন্য কারুর, কাউকে সে প্রাণিত করতে পারে, সেটাও কিন্তু উৎপাদনের মধ্যে পড়ে। তো যতদিন পর্যন্ত না করতে পারছো তখন সেটা আমরা জোর করে তো বাঁচিয়ে রাখতে নানা ডিভাইস হয়েছে, লাঠি হয়েছে, দাঁত গেল তো দাঁত বাঁধানো হলো, চোখ গেল, সবসময় এটা হয় না। কিন্তু মানে মাথার কিছু হলে পরে মাথায় তো আর নতুন মগজ করে দেওয়া যাবে না, একটা নতুন মানে আমরা কোলন তৈরি করে দেওয়া যাবে না, কোলনে ক্যান্সার হলে বাদ দিতেই হবে, কিন্তু নতুন ব্লাডার দেওয়া যাবে না একটা। সেটা জোরজার করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করে আমাদের বাঁচিয়ে রাখছি। বাঁচিয়ে রেখে এই বুড়োদের, যারা বয়স্ক হচ্ছে, ওই নানা রকম মিচকে বুড়ো আছে, ছিচকে বুড়ো আছে, বেশি কথা বলা বুড়ো আছে, ওই যে কচি বুড়োর কথা রত্না বললো, পাকা বুড়ো আছে, এরকম অনেক বুড়ো দেখেছি। কথায় মানে মেট্রো ট্রেনে ফেনে এরকম শুনি, আর কথায় কথায় একটু করেই বললো আমার এটা হলো, এটা যেটা দেখছেন এই কি উপায় তো নেই। কোনো প্রসঙ্গে ওর ছেলে বিদেশে আছে কি জামাই বিদেশে আছে সেটা তিনি বলবেনই বলবে। তো কেমন আছেন এখানটায়? আরে নিঃসঙ্গ একটা বাড়িতে পড়ে আছি, কেন এত কোনো রকমের নেই, একটা ছেলে একটা মেয়ে, একজন আছে ব্যাঙ্গালোর, একজন আছে ক্যালিফোর্নিয়া। আমার তো বুড়ো বুড়িতে আমাদের সময়ও কাটে না, একটা ভালো লোকটোক দিতে পারো 24 ঘন্টার। এটা কিন্তু একটা লোককে শোনাচ্ছে না, একটা লোক দিতে পারো মানে সবাইকেই শোনাচ্ছে। তো এরকম কথায় কথায় সেই পটির সমস্যাও যেমন হয়, ফিগারের সমস্যা হয়, প্রেশারের ডেটা আদান প্রদান হয়, এই সমস্ত নানান রকমের আছে, এই সমস্ত অবজ্ঞার পাত্র। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ট্রেনে যখন যাই আমাদের তো সুবিধে আছে, আলাদা সিট রিজার্ভ, আলাদা কিছু ব্যাপার আছে। সেখানে গেলে পরে আমি ওদের মুখের ভাষা, ওদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝি যে ওরা খুব খুশি হচ্ছে না। এই বুড়োগুলো যেন ভেতরে পড়ে মনে মনে বলছে, এই বুড়োগুলো ফালতু, বুড়োর সংখ্যা এত বেড়ে গেছে না। সত্যি তাই, বুড়োর সংখ্যা অনেক বেড়ে গেছে এখন। হ্যাঁ, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এত বুড়ো দেখিনি, প্রচুর বুড়ো দেখি। তো এবং বুড়োদের আমরা গ্লোরিফাই করছি, আর এটা একটা দেশের ওই ইয়ের মধ্যে পড়ে, বুড়োদের নানান রকম সুবিধে দেওয়া, মানে অনুকম্পার মধ্যে আছি আর কি, অনুকম্পার মধ্যে ঢেলে দিচ্ছি কেউ, মানে অনুকম্পায় বেঁচে আছি আমরা। সব বুড়োরাই একটা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। এখানে ব্যাপারটা অনেকটা এইরকম অনুকম্পার মধ্যে, মানে এইভাবে বেঁচে থাকাটা বাধ্য হচ্ছে। কিন্তু জীবন তো মানে ব্যাপারটা হচ্ছে ইউথেনশিয়া তো নেই আমাদের, সেটা হয় কিন্তু ইচ্ছেটা, যেটা বাঁচবার ইচ্ছে, সেই ইচ্ছেটা সত্যিই নেই। আবার আরেকটা ছবির কথা মনে পড়লো এখানে, এই যে সূর্যমুখী ফুল, সেটা এরকম নুয়ে গেছে, বুড়িয়ে গেছে, পাতাগুলো ঝুঁকে গেছে। যখন বাঁচার ইচ্ছে থাকে না, অনেক সময় বাঁচার ইচ্ছেটা থাকে না, অনেক সময় নানান কারণেই থাকে না। তো সবার মধ্যে যাদের যাদের আছে তাদের ভালো, অনেক দিন বেঁচে থাকুক।
অনেকের সেটা নেই, এই সত্যকে স্বীকার করে নিতে হবে। রবীন্দ্রনাথ তো 78 বছর বয়স পর্যন্ত বেশ ভালো ছিলেন, অন্তত শারীরিকভাবে, মনের দিকের কথা বলছি না, মনের নানান রকম ভাবনাকে তিনি জয় করতে পেরেছিলেন তার মানসিক শক্তিতে। কিন্তু প্রস্টেটের অসুখটা ধরা পড়েছিল 79 বছর বয়সে। কিন্তু তার আগেই ওই সময় তিনি লিখেছেন যে সত্য যে কঠিন বড়, কঠিনেরে ভালোবাসিলাম। এই যে সত্য যে কঠিন বড়, হ্যাঁ, সেইটা, এই সত্যটা বার্ধক্য হলে পরে, বার্ধক্যে তোমার অনেক কিছু আর কিছু করার নেই। আসলে আমরা বুড়ো হয়েছি, মানে আমি অন্তত, আমরা এখানে 2-3 জন আসলে কীভাবে বুড়ো হয়ে গেলাম আমরা জানি না। 1 টাকায় 10টা লজেন্স থেকে 10 টাকায় একটা লজেন্স, এইটুকু সময়ের মধ্যে বুড়ো হয়ে গেলাম। 1 টাকা এখন কলপ মারলাম, সেই অবুঝ মন সবুজ হতে চাইলো, আবার কলপ করে কি হবে? যেটা অমিত একটু আগে বলেছিল, 70-এর পর ওইসব আর হয় না, নতুন আশা আকাঙ্ক্ষা অমুক তমুক থাকে না। 70-এর পর অনেকেই কলপ করে না, আর যারা করে তারা ওই 60-এর পর করে কিছুদিন, 70-75-এ কলপটা ছেড়ে দেয়। এরকম সব হয়। এই যে আয় 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 নিচে আয়, এই কী করছিস আয়, সেখান থেকেই চলে এলো অনলাইনে আরে, হ্যাঁ অনলাইনে আয়, হ্যাঁ ওই গ্রুপ হোয়াটসঅ্যাপে হচ্ছে। এইভাবে করে যাব। সত্যি যেই একটা প্রবাদের কথা বলি আবার, ওই ছোড়ায় কথা হলে প্রতি কথায় হাসি না, 2 ছুরিতে কথা হলো কথায় কথায় হাসি, আর 2 বুড়িতে কথা হলে কথায় কথায় কাশি। হ্যাঁ, এইগুলো কিন্তু সত্যি। কেমন? তবে বুড়ো হবার যে সুবিধাগুলো কিছু অমিত যেটা বলেছিল, আমার মনে হয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিন্দে করুন, পরনিন্দে করুন বুড়োদের সামনে, কোনো ব্যাপার নেই। কারণ এরা হয় কানে যাবে না, তা নইলে ওই যে সহ্য শক্তি আছে, সহ্য খুব বেশি, আর কাউকে বলবেও না, ওটা ওরই মধ্যে থাকবে। বলবে না কেন? তো ভুলে যাবে, মনেই থাকবে না। আর যেটা বার্ধক্যের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে গিয়ে, এই বার্ধক্যটা বেশি দিন থাকে না। হ্যাঁ, মানুষ ফুটে যাবে। স্বপ্নময় চক্রবর্তীর সরস কথায় আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে। আমাদের ঘরের মানুষ অপেক্ষায় ছিলেন, কিন্তু কি বলবেন আমি তাকে একটু জিজ্ঞেস করি। এই এত রথী মহারথীদের পরে বলা খুব শক্ত, আর তার মধ্যে সময় এত সংক্ষিপ্ত যে নমস্কার আপনাদের। রানা প্রায় 20-25 বছর ধরেই, রানার অ্যানুয়াল ডিবেট তো সবসময় খুবই বিখ্যাত ছিল সেই যুগে, এবং পোস্ট কোভিড হয়তো আমরা অনেক সময় নিয়মিতই অনুষ্ঠান করতে পারিনি। অনেক দিন পরে আমার এদের প্রত্যেকের কথা শুনতেই মনে হচ্ছিল যে এরা কেউই আমাকে সিনিয়র সিটিজেনের দলে নিতে রাজি নন। তার কারণ হচ্ছে আমাদের বয়ক্রমটা চেঞ্জ হয়ে গেছে। আগে 55-56 বছরের মানুষ, আমাদের বাবা জ্যাঠা কাকা, তাদের মধ্যে তো কত বয়স্ক, কিন্তু এখন সেই ক্রমটা বদলে গেছে। আগে 64-র পরে 65-র পর থেকে যেটা ইয়াং হোল্ড ধরা হতো, সেই ক্রমটাও বদলে গেছে। কিন্তু মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আসে দেখবেন, কিন্তু আমি খুব সংক্ষেপে একটু সামাপের কাজ করি। সেটা হলো বয়স একটা কিওয়ার্ড, আর একটা বুড়ো। এই শব্দটাকে, এই দুটোকে বোঝা দরকার যে বয়সটাকে তো আমরা রুখতে পারবো না, ঠিকই আছে, অনেকেই আমরা বলি ওটা একটা নাম্বার। এবারে সেখানে অনেকগুলো শব্দ এসেছে, একটা এরিকসনের কথা, দ্বিতীয় জায়গাটা ব্রাউনিংয়ের কথায় 77 বছর শুনে আমার মাথায় সাথে সাথে এলো যে ভীমরতি বলে একটা কথা আমরা বলতাম। এই ভীমরতি কথাটা এসছে ভীমরাত্রি থেকে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 77 বছর 7 মাস 7ম তিথি ক্রসটাকে বলা হয় ভীমরথী বা ভীমরাত্রি, যে সেটা খুব ভীষণ, সেটা যারা ক্রস করে তারা কিরকম এলোমেলো হয়ে যান, এটাকে ভীমরতি কথাটার উৎস। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই যে হঠাৎ কে ঠিক করে দিল আমার 60 বছর কি 65 বছর কি 70 বছরে আমি বুড়ো হব কি না, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফল। তার আগে এটা ছিলই না। তার কারণ আমরা জানতাম বুদ্ধি নিতে গেলে উইজডম যারা আছে তেমাতার কাছেই বুদ্ধি নিতে হয়। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 18th সেঞ্চুরির মাঝামাঝি সময়গুলোতে যে চেঞ্জ হয়েছে, তাতে
যার নামে ওই পেনশন টেনশন স্কিম টিম কথাগুলো এলো, তিনি হচ্ছেন অটো ফন বিসমার্ক। তিনি 1889 সালে, তিনি যতদূর, আমিও স্মৃতি থেকেই বলছি, কিন্তু আমি হয়তো কম বুড়ো, তাই আমার স্মৃতিটা একটু অটুট। তা সেখানে তিনি ঠিক করলেন যে সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে যাদেরকে আনা হবে 70-এর উপরে আর নয়, এবং নিন্দুকে বলল যে ওনার যে ফেডারেল পার্টির যে বামপন্থী কিছু ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে জাস্ট সরিয়ে দেওয়ার জন্য উনি নিয়মটা করলেন। আর ওনার দলের লোকেরা পরবর্তী সময় বলেছে, ওনারই তো তখন 74 বছর বয়স, এই অটো ফন বিসমার্ক। তিনি বললেন, না, এরা কিন্তু আমাদের দেশের সম্পদ, অতএব এদেরকে কিন্তু আমাদের সম্মান দিতে হবে। এই হচ্ছে চালু রিটায়ারমেন্টের বয়স, এবং 1916 সালে সেটা 65 ঠিক হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম, আমেরিকার কোথাও 66, কোথাও 72। আসলে এই মার্কগুলো হয় আমরা কয়েকজন লোক চাকরি করলে কজন পেনশন পাবে তার একটা ব্যালেন্স আছে, সেটা পুরোপুরি অঙ্ক। তার উপর নির্ভর করে আমাদের সোশ্যাল ইকোনমিক পলিসি অনুযায়ী গোটাটা চলে। আমরা আগে কম বয়সে দেখেছি 58 বছর বয়সে রিটায়ারমেন্ট ছিল। আমেরিকার যখন গ্রেট ডিপ্রেশন হয়েছে তখন সব চাকরি টাকরি চলে যাওয়ার জায়গা থেকে হচ্ছে। কোভিডের সময় আমরা জানি বহু লোকের চাকরি গেছে। এটা বদলায়। আর আমাদের গড় আয়ুটা, স্বপ্নময়দা বলছিলেন যে বড্ড বুড়ো বেড়ে গেছে। ইটস ট্রু যে 289% আমাদের 85-র উপরে মানুষ এই মানে রেটটাতে আমরা প্রোগ্রেস করছি, এত সংখ্যা বেড়েছে। এবং 2047-48 সালের পর 0 থেকে 15 বছর বয়সী যতজন ছেলে মেয়ে আমাদের দেশে থাকবে তার থেকে কিন্তু সিনিয়র সিটিজেনের সংখ্যাটা অনেক বেশি হবে। এটাই হচ্ছে প্রজেক্টেড স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা বুড়ো হতে ভয় পেয়ে কোনো মানে হয় না। যেটা হবেই, যেটা ইনএভিটেবল, সেটাকে আমি খামোকা ভয় পাবো কেন? তা একদম শেষ সময়ের কথা হিসেবে যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আমরা করবোটা কি তাহলে? আমাদের তো উপায় নেই। আমরা সুইসাইড করতে পারিনি, আমাকে কেউ খুন করেনি, আমাকে কিচ্ছু করেনি, কিন্তু আমি অ্যাক্সিডেন্টে মরিনি, এবং আমার মাথা সজাগ আছে, হাত পাগুলো একটু অপটু হয়ে গেছে। তাহলে আমি কি মনে মনে বেশি বুড়ো হয়ে যাচ্ছি? সারা পৃথিবীতে যত থিওরিস্ট আছেন তারা ইউজুয়াল নর্ম যেটা, সেটা দেখবেন একটা ছোট বয়সে বৃদ্ধদের ছবি, মানে হাতে একটা লাঠি ঝুঁকে আছে, ছবিটা দেখলেই আমরা বুঝতে পারি যে ওটা, আপনারা তো জানেন যে সিম্বল আর সাইন দুটো এক নয়। এটা একটা সিম্বল হয়ে গেছে যেন, যে ওই পার্টটাতে এটা বার্ধক্যের চিহ্ন। আসলে এগুলো তো বদলে যাচ্ছে, এই ঘটনাগুলো সমস্তই বদলে যাচ্ছে, এবং তাতে করে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওই ডিক্লাইনিস্টদের মধ্যে পড়ে যাচ্ছি। এই যে এক্সপেকটেশান যে মা তুমি ওখান থেকে একদমই নড়ো না, তাহলে তুমি পড়ে যাবে। এই যে পড়ে যাওয়া মানে নেক ফিমার ফ্র্যাকচার, তারপর একটা নার্সিংহোম, তারপরে তার একটা এজেড ব্রেন, তার একটা ডেলিরিয়াম, এবং তারপরে আমরা এখানে যারা চিকিৎসক রয়েছে তারা খুব ভালোই জানি যে কেন আমরা এই পড়ে যাওয়াটাকে ভয় পাচ্ছি, এবং সেটা করতে গিয়ে সে লোকটাকে বিছানায় সারাদিন শুইয়ে রাখছি। তার যেটুকু মেন্টাল ফাংশন আছে, এবং আমরাও কিন্তু সেটাতে কমপ্লাই করছি। তার কারণ আমাদের এজ ওল্ড ট্র্যাডিশন হচ্ছে বৃদ্ধ মানি এটা, আমরা তো এটাই দেখেছি। আমরা তো খুব বৃদ্ধ মানুষ বেশি কাউকে দেখিনি, তাহলে কি কেউ বাঁচেননি? আর সেই সংখ্যাটা কম হতো বলেই বোধহয় 77 বছর আর 7ম মাসের 7ম তিথি অতিক্রান্তদের জায়গাটা হতো। একসময় দমদমে মানবিক বলে একটি গোষ্ঠী, তারা সেই মানুষটি আমাদের মধ্যে নেই, বিদ্যুৎ দা আমাদের ডানার প্রতিটা অনুষ্ঠানে আসতো। 1-1.5 বছর আগে তাকে আমরা হারিয়েছি একটা অগ্নিকাণ্ডে, এবং তাদেরকে নিয়ে আমরা দল করেছিলাম। সেটা হচ্ছে একেবারেই বয়স্ক 26 জন মানুষকে নিয়ে। প্রায় প্রত্যেক রবিবারই আমরা যারা জিকে বিএমটি করতে অভ্যস্ত, মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, আমরা চলে যেতাম এবং সেখানে কথা হতো। তা আমার মনে আছে প্রথম মিটিংটা, সেটা একটা আশ্চর্য মিটিং। আমি বসে আছি, আমি যথেষ্ট বৃদ্ধ নই তখনও, এবং এখনও নই হয়তো, কিন্তু ঘটনা যেটা, আমার পাশে যারা রয়েছেন আমি তখন তাদেরকে গোল হয়ে তারা বসলেন আইস ব্রেকিংয়ের জন্য। আমরা জিজ্ঞেস করলাম আমি যে আপনারা আমাকে বলুন এক এক করে যে আপনারা কে কত বছর বাঁচতে চান। নেক্সট 10 মিনিটের মধ্যে যত বছর বলবেন তত বছরই বাঁচবেন। তো ঘরের মধ্যে একটা খুব চাঞ্চল্য তৈরি হলো যে যত বছর বলবো তত বছর বাঁচবে। কী বলছেন ডাক্তারবাবু? তা কিন্তু একটা মজা তো, এ তো মজা। তা অনেকে বললেন, একজন বললেন
আমি সেঞ্চুরি করতে চাই। একজন বললো আমি বাঁচতেই চাই না, আমি আর আমার মানে সত্যি কথা ডাক্তারবাবু আমার একদিনও বাঁচার ইচ্ছে নেই। কেউ বললেন 75, কেউ বললেন ইত্যাদি। একজন বললেন ডাক্তারবাবু আপনি কত বছর বাঁচতে চান? ঠিক আছে, তো সেটা পরে বললেন। এদের সব বলা হয়ে গেলে আমি বললাম যে এই যে বাঁচবেন, কারুর 66 তখন, কারুর 74, কারুর 81। তো এই দলটা পরে বেড়ে বেড়ে প্রায় 150 জনের হয়েছিলেন। আমি তখন সাগর দত্ত মেডিকেল কলেজে পোস্টেড, আর ওই কাছাকাছি বলে ওদের কাজই ছিল নিয়মিত ওই দলের লোকেরা বাকিদের নিয়ে আসতেন, কারো সিটি স্ক্যান করাতে হবে, কেউ অসুস্থ দেখাতে হবে ইত্যাদি। এটা খুব সুন্দর গোষ্ঠী তৈরি হয়েছিল। তো আমি বললাম এবারে আরেকটা প্রশ্ন করি যে এত বেঁচে কি করবেন? কোনো পারপাস আছে? বাঁচার তো একটা মানে থাকবে কোথাও। গোটা পৃথিবীতে যাদের এখন যে থিওরিগুলো কাজ করছে তারা বলছেন এগুলো মিথ, সত্যিই মিথ। তার কারণ আমাদের ছোট ছোট হ্যাবিট, যিনি রিনাদির মতো তো আমরা সবাই হতে পারবো না, বা যিনি এভারেস্টে চড়ছেন বা যিনি ম্যারাথনে যাচ্ছেন আমরা সবাই পারবো না পরিষ্কার। আমরা যা পারি আমাদের ছোট ছোট হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে। বয়স বাড়াটাকে আমরা রুখতে পারবো না, কিন্তু বয়স বাড়ার সঙ্গে বার্ধক্যের আদৌ কোনো সম্পর্ক আছে কি না এটা নিয়ে তো ভালো ভালো কথা আমরা জানি, যে মানুষের যখন বৃদ্ধি থেমে যায় তখন তাকে বৃদ্ধ বলা যেতে পারে। হোয়েন উই স্টপ গ্রোয়িং উই বিকাম ওল্ড। এটা তো বহুকালের, আমরা তো ছোটোবেলা থেকে শুনছি। তার মানে আমি যতদিন গ্রো করব আমাকে বুড়ো বলার সাধ্য কারোর হবে না, যদি না আমি নিজে নিজে বুড়োটে হয়ে যাই। তার প্রথম ফর্মুলা হচ্ছে যে ডোন্ট অ্যাক্ট অন এজ। আপনাকে বেশি বৃদ্ধ দেখানোর কোনো দরকার নেই, আপনি যেমন আছেন তেমনি থাকুন। দ্বিতীয় যেটা, ছোটদের সঙ্গে মিশুন, যেখানে যেখানে যেমন সুযোগ আসছে সেটা ভীষণ জরুরি। এবং এটা দেখা গেছে আমেরিকান স্ট্যাটিস্টিক্স যা ওরা ঘেঁটে দেখিয়েছে, যারা 3 জেনারেশন ফ্যামিলিতে থাকে, সংখ্যায় কম, তাদের মধ্যে ড্রাগ অ্যাডিকশান থেকে শুরু করে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, ট্রান্সি, সমস্ত কিছু কম। অন্তত 43 থেকে 49% কমে যাচ্ছে অনেক কিছু, শুধু ফ্যামিলিটার জন্য। তা সেজন্য এটা ভীষণ একটা গুরু দায়িত্বের জায়গা। তৃতীয় যে জায়গাটা যেটা আমি বললাম, তার আগে বলি যে আরেকটা প্রিন্সিপাল হচ্ছে ইউজ ইট অর লুজ ইট। আমি সবার সেবা নিতে নিতে ব্যাপারটা এমন করে ফেলছি, আমাকে কিন্তু এক ঠাকুর দেবতা, আমি ছোটোবেলায় দেখতাম আমার মামার বাড়িতে মদনমোহনকে শয়ান দিতে হতো, জল খাইয়ে দিত, আমি কি ঠাকুর পাশ ফিরিয়েও দিতে হয়। তো ঘটনা যেটা, আমরা শুধু ডোন্ট অ্যাক্ট ইন অট নয়, মানে আমাদের যেটা করতে হবে আমাদেরও কিন্তু নিজের ইচ্ছেগুলো, নিজেদের জায়গাগুলোকে আমাদের এক্সিবিট করতে হবে। কেউ কেউ বলবেই যে সেটা তো খুব, আমি আমাদের একজন সিনিয়র মানুষ, তাকে আমি সকালে ফোন করেছিলাম। আমি ফেসবুকে নিয়মিত তার পোস্ট দেখি, ইনফ্যাক্ট ফেসবুকে না দেখলে আমি জানতাম না উনি অত অ্যাক্টিভিটির সাংঘাতিক। আমি নামটা করছি না, উনি আছেন এখানেই। কিন্তু ঘটনা যেটা, আমি বললাম আপনি আসুন, কিন্তু তার কারণ এই ঘটনাগুলো, এই এক্সচেঞ্জগুলো আমাদের হওয়াটা খুব দরকার, ঠিক আছে? এবং যারা সত্যি সোশ্যালি অ্যাক্টিভ তারা সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি অ্যাক্টিভ, এটাই দেখা গেছে। যত স্টাডি আছে, এখন তো সেলফির উপর স্টাডি আছে, সোশ্যাল মিডিয়া নিয়ে অসংখ্য গবেষণা হচ্ছে। তা সেই জায়গাটাতে তৃতীয় যে জায়গাটা আমি বললাম যে আমি যা পারি সেটা আমি অন্যকে করতে দেব কেন? আমি ন্যাচারালি আমি চেষ্টা করে যাব। আমি যত লুজ করব সেটা হবে ওই প্রথম যখন এ থেকে মহাকাশ থেকে লোকেরা ফিরলো, তারা তো কিছু ব্যবহার করেনি, তখন তাদের এত ক্রিপলড, তাদের যখন পৃথিবীতে আনা হলো বেশ কদিন তাদের নড়াচড়ার অবস্থা ছিল না, যেভাবে আনা হলো, ব্যবহার করেনি বলে। এবং মেডিকেল সায়েন্সে প্রচুর জায়গা আছে, কিন্তু এই যে পারপাসটা কী বলে, আমি কি করবো ডাক্তার? আমার সব করা হয়ে গেছে, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে বাইরে রয়েছে ওখানে, ঠিক আছে, নাতনি হয়ে গেছে, আমার পারপাসটা কি? আমি তো সবই করি, আমি তো গল্পের বইও পড়ি, আমিও তো লোককে গুড মর্নিং পাঠাই, সব কিছু করি। এই পারপাসটার জায়গা থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা এরিকসন সাহেবই বলে গেছেন, যিনি আইডেন্টিটি ক্রাইসিস কথাটার জনক। অমিত দা এরিকসন সাহেবের কথা বলেছেন, কিন্তু উনি একদম জীবনের শেষ দিকে যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের মাঝ বয়সটা হচ্ছে জেনারেটিভিটি ভার্সাস স্ট্যাগনেশনের জায়গা। আমি যা শিখেছি
অন্যজনকে আমি কতটা বিলিয়ে দিলাম, কতটা শেয়ার করলাম, কোন জায়গাটাতে আমি কোন বইটাতে ওকে একটুখানি ইন্ডিকেট করলাম যে তুই এটা, কিন্তু উইদাউট ক্রিটিসাইজিং। আমাকে একটু ইনডিফারেন্ট থাকতে হবে, তার কারণ ওদের দায়টা ওদের মিটতে হবে। আমি যদি তুলোই করে বিড়াল নিয়ে ঘুরি, সে বিড়াল কোনো দিন হাঁটবে না। খুব স্বাভাবিকভাবেই আমার প্যারেন্টিং মানে এই নয় যে আমি তাকে সারাক্ষণ, সে হায়দ্রাবাদে 32 বছরের ছেলে চাকরি করতে গেছে, বাবা মা গিয়ে বসে আছে, ডোন্ট গো ফর দ্যাট, একদমই নয়। আপনি আপনার জায়গাটা করেছেন, প্রথম আপনি বাবা, প্রথম আপনি মা এইভাবে ভাবছেন, আসলে প্রথমে আপনি স্বামী, প্রথমে আপনি স্ত্রী। আপনারা সেইভাবে এসেছিলেন, ছেলেমেয়েরা এসছে গাছের ফাঁক দিয়ে দিয়ে, তারা বড় হয়ে গেছে। সালমান আখতার পৃথিবী বিখ্যাত একজন সাইকোঅ্যানালিস্ট, আমাদের জাভেদ আখতারের ভাই, তাকে আমরা কলকাতাতে একটা অনুষ্ঠানে পেয়েছিলাম। এই কথাটা আমি অনেককে বলি। তাকে ওই প্রোগ্রামের মধ্যে বিষয়টা যেহেতু ছিল না, এমনি অফ টাইমে সামনাসামনি দেখা হলো যখন, তাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, হোয়াট ইজ প্যারেন্টিং? তা তিনি আমার কাছে হাত তুললেন, দিয়ে বললেন, অতিথি দেব ভব। একটা শব্দ, ওরা অতিথি, অতিথির জায়গাটা অতিথির মতোই রাখুন, অতিথি চলে গেছে, নিজের জায়গাটা আপনি নিজের মতো করে রাখুন, দুটো আলাদা বিষয়, আপনার মধ্যে দিয়ে এসেছে। তা এইটুকুই ইন্টারাকশন, কিন্তু আমার মনে হয়েছিল অসম্ভব একটা ইন্টেলিজেন্ট মানুষ, তার সমস্ত ঝলক সেখানে। তাহলে তৃতীয় শব্দটা হচ্ছে আমরা ব্যবহার করছি, আমরা হাঁটছি চলছি। আমাদের দেশেই ঐতরেয় ব্রাহ্মণের ঋগ্বেদের অংশ, সেখানে চরৈবেতি মন্ত্র লেখা হয়েছে, যেখানে রোহিত সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে 6 বছর ধরে, 6টা অধ্যায় জুড়ে, যে সেই 33টা খণ্ডের মধ্যে 6টা অধ্যায় জুড়ে শুধু চরৈবেতির ব্যাখ্যা আছে, এবং সেখানে প্রতিটা কথা বলা হচ্ছে। এবং মানে চরণবৈ মধুরা বিন্দতে, কোথাও বলা হচ্ছে তুমি যত হাঁটবে ততই করা যায়। গল্পটা আপনারা সবাই জানেন। তো একটা কথা তো বলা হয়েছে সেখানে, যে তুমি যখন শুয়ে থাকো সেটা কলিকাল, তুমি যখন উঠে বসো, তুমি যখন জাগো সেটা হচ্ছে দাপর, তুমি যখন উঠে বসো বা উঠে দাঁড়িয়ে থাকো তখন সেটা হচ্ছে ত্রেতাযুগ, আর তুমি যখন সত্যি হাঁটতে শুরু করো তুমি সত্যযুগের দিকে হেঁটে যাচ্ছ। তো ন্যাচারালি দেখা যাচ্ছে আমরা যেটা নিয়ে এত ভয়ে ভীত, আমি ওই বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলতে বলতে আমরা যে কথাটা বলতাম সেটা হচ্ছে, এই বয়সে শুধু পকেটটাকে ঠিক রাখবেন আর হাড়গোড়গুলোকে ঠিক রাখবেন, বাকি সব সামলানো যাবে। আপনি পড়ে গেলেই গণ্ডগোল, অতএব আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, অতএব গেল। আগে আমরা বাড়িতে, এটা বোধহয় রিনাদিই বলেছিলেন এক সময়, যে আগে আমরা বলতে শত্রু হলে আমরা বলতাম মামলা ঢুকুক বাড়িতে, এখন বলি বাড়িতে আয়া ঢুকুক। তো খুব স্বাভাবিকভাবেই এই যে ডিপেন্ডেন্স, এই জায়গাতে আমরা কেউ ভালো থাকতে চাই না, সেই জন্যই আমরা বার্ধক্যকে ভয় পাই। সেজন্যই মনে হয় আমি অন্যের উপর নির্ভর করে চলছি, অথচ আমার মাথা সক্রিয় আছে, আমি অপমানিত হচ্ছি, আমি সব কিছু হচ্ছে, কিন্তু আমি সহ্য করতে হচ্ছে। তো এই জায়গাটা এখানে আমরা ক্ষান্ত দিই, তার কারণ অনেকটা আলোচনা হয়েছে, এবং এই সব আমার দাদা দিদি যারা আমার অত্যন্ত প্রিয়, আমি তো আলাদা আলাদা করে বলছি না, কিন্তু জলের উপর পানি কি কড্ডাই লিখকরম কি অষ্টচরণ 16 হাঁটু যিনি লিখেছেন, তারপরে আবার আমার বলার টার্ন এসছে, আমি কি বলি, ঠিক আছে। আর প্রত্যেকেই তো মানে এক একজন দিকপাল। আমি শুধু বলবো যে একটা পারপাস তৈরি করুন, এই পারপাসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। যখন আমি শেষ কথাটুকু বলি, ওই যে মানুষদের নিয়ে বসা হতো রবিবারগুলোতে, তা একটা দিন আমাদের প্রশ্ন ফুরিয়ে গেল, তখন আমার এক বন্ধু আছেন সুজিত বন্দ্যোপাধ্যায়, তিনিও থাকতেন সবসময় ওখানে ওনার বাড়ি, আজকেও আছেন এখানে। সুজিত দা আমার থেকে 10 বছরের বড়, কিন্তু আমরা খুব ভালো বন্ধু। তো সুজিতদার বাড়িতে আমি খেতে যাব, তখন ওইখানে খাওয়া নয়, বাইরের খাওয়া অতটা খুব একটা পছন্দ করি না। তো সুজিতদার বাড়িতে খাওয়া হবে, বৌদি ভালো ভালো রান্না করেছে, ওটা হচ্ছে ব্রেক। আমি আপনাদের একটা কাজ দিয়ে যাই, সেটা একটু লিখে রাখুন। কি কাজ ডাক্তারবাবু? ঠিক আছে। আর তারা খুব ভালোবাসতেন আমাকে, এটা ঘটনা, মানে খুব স্নেহই করতেন বোধহয়, সবচেয়ে ছোট বয়সী ডাক্তারবাবু এসছেন। তো আমি বললাম যে আপনাদের শ্রাদ্ধের দিনে কে এসে কি বলছে, সেইটা কি বলতে পারে, সেটা একটু লিখে ফেলুন কাগজে, আমি ফিরে এসে দেখব। তো একটু নীরবতা, 10 সেকেন্ড 30 সেকেন্ড, এটা একটা অদ্ভুত প্রশ্ন, মানে ডাক্তারবাবুর মতো নিষ্ঠুর লোক আর হয় না, শ্রাদ্ধের দিনে কি বলবে। তা আমি ব্রেকের পর আমার সুজিতদার বাড়ি যেতে যেতে মনে হলো, পাশেই বাড়ি যেখানে অনুষ্ঠান হচ্ছিল IMA ভবনে, তো
মানে একটু কঠিন হয়ে গেল, এত বয়স্ক মানুষ, কিন্তু ঠিক আছে, বয়স্ক মানুষই সবচেয়ে কঠিন জিনিস নিতে পারে, ছোটরা পারি না। তো ফিরে এসে দেখলাম অনেকে অনেক কিছু লিখেছেন। কেউ এটা গবেষণার বিষয় হতে পারে, কেউ লিখেছেন যে কে আর কি বলবে, সব ভালো কথাই বলবে, কে আর খারাপ কথা বলে। একজন লিখেছেন আমি তো আর দেখতে যাচ্ছি না কি লিখেছে, কি বলছে, ঠিক আছে। কেউ লিখেছেন যে ভালো কথা কিছু বলবে না, ঠিক আছে, কিন্তু ওই বলতে হয় বলে বলে একই রকম সব। আলম যে আসলে আমরা সারা জীবন ধরে তৈরি করি আমি চলে যাওয়ার পর কতদূর হাঁটতে পারলাম, এটাকেই এরিকসন বলেছেন গ্র্যান্ড জেনারেটিভিটি। যে মানুষগুলো এখনো অজাত, এখনো পৃথিবীতে আসেনি, তাদের জন্য কি পৃথিবীটাকে তৈরি করে যেতে পারলাম? পারপাস ইজ নট স্ট্যাটিক, ইটস ডায়নামিক। করতে করতেই পারপাস তৈরি হয়। পারপাস মানে শুধু হবি নয়, তার মানে আমার কমিউনিকেশন, আমার খোঁজ নেওয়া। কাল থেকে বাড়ির খোঁজ নেবেন যে সারা দিনে বা শেষ সপ্তাহে প্রাণ খুলে হেসেছেন কতবার, শুধু লোককে বলার মতো সোশ্যাল স্মাইল নয়। কটা বাচ্চার সঙ্গে কথা বলেছেন, কতবার কথা বলতে বলতে অন্য প্রসঙ্গগুলো মাথার মধ্যে ঘুরেছে ডিউরিং কনভারসেশন। যখন আমরা কথা বলছি তখনও হয়তো অন্য কিছু আমার মাথায় কাজ করছে। এই জায়গাগুলো যখন আমরা দেখতে পারবো, কটা সত্যি সত্যি ফ্রুটস খেয়েছি, অন্য কি করেছি, কতটুকু হেঁটেছি, সত্যি কি কিছু আমরা অনেক কিছু পারি না, কিন্তু আমরা খুব ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলো করতে পারি। আর যদি তাই পারি তাহলে এটাকে এখন সাইকোলজিস্টদের জগতে বলা হচ্ছে কম্প্রেসড মরবিডিটি। মর্টালিটি নয়, মর্টালিটি তো ইনএভিটেবল, কম্প্রেসড মরবিডিটি। এই কম্প্রেসড মরবিডিটি মানে হচ্ছে যে এই পার্টটা আমাদের ওইটা কাজ করতে গিয়ে শুনতে পাবেন। তা আমরা আসলে আমাদের এই বাকি জায়গাগুলোকে আমরা কমিয়ে আনলাম, এবং সত্যি সত্যি তখন হয়তো পড়লাম আর মরলাম, এবং তারপরে লোকে সত্যি সত্যি কান্নাকাটি শুরু করলো বা ভাবলো এই লোকটা থাকলে কত ভালো হতো। ঠিক আছে।